এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ নাজমুল হক রাসেল। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ছনাটি গ্রামে। ওই ইউনিয়নের মধ্যে দুটি গ্রাম রয়েছে যা তারাইল উপজেলা থেকে একদমই বিচ্ছিন্ন, অর্থাৎ কেউ যেদিক দিয়েই যেতে চাক না কেন নদী পার হতেই হবে। আর এখানে কোনো ব্রিজ নেই। রাসেল ভাই উনি 2025 সালের অক্টোবরের 6 তারিখে ওনার বোনের বাড়িতে গিয়েছিলেন শুধু ঘটনা শোনার জন্য, কেননা উনি জেনেছিলেন যে ওই এলাকায় একটা জায়গা রয়েছে, সেখানে অনেক ঘটনা রয়েছে শুধু ওই একটা জায়গাকে কেন্দ্র করে। এরপর সেই বর্মা গ্রামে উনি আসেন। ওখানে আসার আগে অবশ্য গজারিয়াতে ওনার আর এক বোনের বাসায় গিয়েছিলেন আর কি। ওনার যেই বোনের বাড়িতে মূলত উনি যাবেন, বোনদের মধ্যে উনি হচ্ছেন দ্বিতীয়। ওনার 5 বোন রয়েছে। উনি যখন গজারিয়াতে ওনার আরেক বোনের বাসায় গিয়েছেন, তখন মূলত ওনাকে আবার নেয়ার জন্য ওই বর্মা গ্রামের যেই বোন রয়েছে তার হাজবেন্ড আসে ওনাকে নেয়ার জন্য। গল্প হচ্ছিল, তখন ওই এলাকা সম্পর্কে একটা কথা উনি বলে ওঠেন, যেহেতু উনি ওই এলাকারই লোক। উনি বলেন যে ওখানে বিশাল জব্বা পরা মাথাবিহীন একটা অবয়বকে নাকি মাঝে মাঝেই দৌড়ে যেতে দেখা গিয়েছে, এমনকি উনি নিজেও সেটা দেখেছেন। উনি বলেছেন এই জিনিসটা ওই গ্রামের বাচ্চাদেরকে মেরে ফেলে। এক এক সময় এক এক রূপে দেখা গেলেও মূলত অধিকাংশ সময় এই জুব্বা পরিহিত অবস্থায় কিন্তু মাথাবিহীন এইভাবে দেখা গিয়েছে। এই কথা শোনার পর রাসেল ভাইয়ের মধ্যে আরো কিউরিসিটি কাজ করে। ওনার বোনের হাজবেন্ডের সাথে রওনা হন বর্মা গ্রামে। তো আসেন সেখানে, ওনার বোনের সাথে ভালো মন্দ অনেক কথাবার্তা হচ্ছে। এরপরে উনি বলেন যে আচ্ছা, এই গ্রামে নাকি একটা দেও আছে, এর বিষয়ে আপা কিছু বলো। এরপর ওনার বোন অনেকগুলো কথা বলতে থাকেন। ওনার বোনের হাজবেন্ডও তার জানা বিভিন্ন বিষয়গুলো অ্যাড করেন। তো জানা যায় যে প্রতি বছর নাকি এই বর্মাতে 3-4টা বাচ্চা পানিতে পড়ে মারা যায়। আর যে বাচ্চাগুলো পানিতে পড়ে মারা যায়, বেশিরভাগ বাচ্চার বয়স 4 থেকে 5 বছরের মধ্যে। বাচ্চাগুলো নাকি এমন ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকে, মনে হচ্ছে মৃত্যুর পূর্বে এমন কিছু দেখেছে যা মূলত তাদেরকে এমনভাবে আতঙ্কগ্রস্ত করে দিয়েছিল। হতে পারে যে ওই আতঙ্কের কারণেই তাদের মৃত্যু হয়েছে, অনেকে এটা মনে করেন। আসলে কি তাই? আসলে ব্যাপারটা কি? প্রথমে শুরু করব যেই বোন ওনাকে ঘটনা বলেছে তার সন্তানকে দিয়েই। সাল 2005 কি 6 হবে, তখন ওনার ভাগিনার বয়স 5 কি 6 বছর। তার নাম ছিল মাসুম। ঘটনার দিন ছিল শুক্রবার। বর্মা গ্রামের পাশের যে গ্রাম ছিল ওই গ্রামে মাহফিল ছিল। গ্রামের নাম হচ্ছে সুয়াইর। এই সুয়াইর গ্রাম আর বর্মা গ্রাম একদম পাশাপাশি আর কি। সাধারণত গ্রামে একদম অজপাড়া গায়ে বিশেষ করে যদি কোনো এইরকম মাহফিল হয়, মিলাদ মাহফিল হয়, সেখানে কিন্তু বাচ্চাদের মধ্যে এক ধরনের একটা আনন্দ বিরাজ করে। ওরা দৌড়ঝাঁপ করে, সেখানে খেলাধুলা করে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে শীতকালে সাধারণত ওয়াজ মাহফিলগুলো ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে, কেননা ঝড় বৃষ্টি হয় না এই সময়টাতে। এই জন্য শীতকালে ওয়াজ মাহফিলের প্রচলনটা বহুকাল আগে থেকেই আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গিয়েছে। ওই গ্রামেও শীতকালে মাহফিল হয়, বিভিন্ন জায়গাতেই হয়। তো তখন ওই গ্রামে অর্থাৎ সোয়াইর গ্রামে একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই রাসেল ভাইয়ের ভাগিনা কোন ফাঁকে যেন তাদের বাড়ির পাশের একটা গর্ত, ওখানে পানি থাকে, ওনারা স্থানীয় ভাষায় সেটাকে ফাগার বলে আর কি, ফাগার। তো ওখানে গোসল করতে গিয়েছে। তবে সে একা না, অনেক বাচ্চা কাচ্চা তার সাথে ছিল। সবাই সবার মতো গোসল শেষ করে এসেছে, কিন্তু রাসেল ভাইয়ের ভাগিনা মাসুম আর ফেরে না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর এই রাসেল ভাইয়ের আপা তার বাচ্চাকে খুঁজতে বের হয়েছেন। অন্যান্য বাচ্চাদেরকে যখন উনি জিজ্ঞেস করেছেন, তখন অন্যান্য বাচ্চারা বলেছে গোসলের সময় তো তাদের সাথেই ছিল, এরপর তো তাকে আর কেউ দেখেনি।
তখন তো কান্নাকাটি শুরু হয়ে যায়, সবাই খোঁজ শুরু করে দিয়েছে। এরপর সেই ফাগারে নামা হয়, অনেক খোঁজার পরও না পেয়ে ফেলা হয় জাল। এই জালগুলোকে স্থানীয় ভাষায় সাবা জাল বলা হয় আর কি। দুই দল দুই পাশ থেকে জাল টানতে থাকে, এক পাশ থেকে টানতে টানতে আরেক পাশে নিয়ে যায়। তখন ওই ফাগারে যখন ওই জাল ফেলা হয়েছে, ওই জাল টানার পর এই মাসুমের লাশ পাওয়া যায়। উপস্থিত সবাই স্পষ্ট দেখেছিল যে এই মাসুমের পিঠের উপর 10টি আঙ্গুলের কালো স্পষ্ট দাগ রয়েছে। এই যে রাসেল ভাই, তখন তো উনি বেশ ছোট ছিলেন, তখন কিন্তু ওনাদের এলাকায় মোবাইল ফোনের এত প্রচলন হয়নি, যেহেতু 2005 কি 6 সাল, এই জন্য ওই সময় মোবাইল ফোনের ব্যবহারটা গ্রাম অঞ্চলে কমই ছিল। জায়গায় জায়গায় ওই যে টাকা দিয়ে কল করা যেত এরকম কিছু জিনিস থাকলেও, এরকম কিছু দোকান থাকলেও মানুষের হাতে হাতে মোবাইল কিন্তু তখনও আসেনি। তো ওনারা খবর পেয়েছিলেন, ওনারা সন্ধ্যার দিকে গিয়েছিলেন, রাসেল ভাই সন্ধ্যার দিকে গিয়েছিলেন তো শেষ দেখার জন্য। ওনার ভাগিনা মাসুম নাকি দেখতে অসম্ভব রকমের সুন্দর ছিল। নাম যেমন মাসুম, দেখতেও মাসুমের মতোই ছিল। নিরীহ এই বাচ্চাটা অকালে চলে গেল। তার পিঠের উপরে 10 আঙ্গুলের ছাপ। আসলে আমরা কাউকেই অকালে মৃত্যুবরণ করেছে এই কথা বলি যদিও বা, কিন্তু এটা বলা উচিত নয়, কারণ প্রত্যেকের হায়াত আল্লাহ তাআলা যতক্ষণ রেখেছেন সে ততক্ষণ পর্যন্তই বেঁচে থাকবেন। অকালে মারা যাওয়া এই কথাটা আমরা যদিও বা বলে ফেলি, বাট এটা বলা উচিত নয়। এবার আসি পরবর্তী ঘটনায়। ওনার বোনের দেওরের প্রথম সন্তান, তার নাম হচ্ছে মিনহাজুল। সালটা আনুমানিক 2014 কি 15 সাল হবে বলে ওনারা অনুমান করেছেন। ওই সময় মিনহাজুলের বয়স 2.5 বছর। হাসি খুশি একটা বাচ্চা। এই বয়সের বাচ্চারা কিন্তু দৌড়ঝাঁপ করতে খুবই পছন্দ করে। যেদিন ঘটনা ঘটে সেদিন বাড়ির সবাই মিলে ধান ভাঙাচ্ছিল তাদের খলায়। খলা হচ্ছে যেখানে ধান শুকানো হয়, ওখানে তার ধান ভাঙাচ্ছিল। মিনহাজুলের মা বাবা এবং মিনহাজুলের একজন মামা, তারা এই কাজটা করছিলেন। তাদের সকলের সামনেই কিন্তু মিনহাজুল খেলাধুলা করছিল, দৌড়াদৌড়ি করছিল। হঠাৎ করে মিনহাজুলের মা খেয়াল করে মিনহাজুল সামনে নাই। মাত্রই কিন্তু সামনে ছিল, সে যদি দৌড়েও যায় তাও কিন্তু মিনহাজুলের মা দেখবে, কারণ কিছু সময় পর পরই মিনহাজুলের মা তার দিকে খেয়াল রাখছিল। হঠাৎ করে সে নাই, কোথায় গেল? তখন মিনহাজুলের মা বলছে, এই মিনহাজুল কই? সবাই তো তখন মিনহাজুলকে খুঁজতে থাকে। তো তারা যেখানে ছিল ওখান থেকে যে ফাগার মানে কিন্তু আবার বিলও বোঝায়, বিল বা খাল এরকম বোঝায়। তো ওই বিলটা 30 থেকে 40 ফুটের মতো দূরত্বে ছিল। মিনহাজুল তো নাই। তারা তো কাজ বন্ধ করে মিনহাজুলকে খুঁজতে শুরু করলো। তারা এই বিলের সাইডে খুঁজছে, কিন্তু তারা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলো এই মাত্র কয়েক মিনিট এর মধ্যেই মিনহাজুলের লাশ পানিতে ভাসছে। অথচ মিনহাজুলের লাশটা যেখানে পাওয়া গেছে এটা কিন্তু বিলের পানির বেশ ভেতরে। অর্থাৎ সে যে ওখানে ঝাঁপ দেবে এটা সম্ভবই না। সে কিভাবে ছোট মানুষ এত দূরে ঝাঁপ দেবে? আর এটা তো মাত্র কয়েক মিনিটের ব্যাপার হয়েছে, এর মধ্যেও তো এরকমটা হওয়া সম্ভব নয়। তার মা বাবা তো একদম পাগলের মতো হয়ে যায়। তাকে দাফন কাফন করা হয়। এরপর কিভাবে এটা হলো, ডাকা হলো একজন কবিরাজকে। কবিরাজের বাড়ি ছিল তারাইল উপজেলার সেকান্দারনগর ইউনিয়নের সাররং গ্রামের একজন বাসিন্দা। উনি একজন ভালো মানের কবিরাজ ছিলেন। তো কবিরাজ আসন বসিয়েছেন। গ্রামের ভাষায় নাকি ওখানে এই আসন বসানোকে বত্তি বলা হয়। আসন বসানোর পর কবিরাজ তার মতো করে উনি জিন হাজির করার চেষ্টা করেন। ওই কবিরাজের নাকি 7টা জিন ছিল, তারাও বেশ শক্তিশালী জিন ছিল। মূলত প্রথমে তাদেরকে ওখানে পাঠানো হয়েছে, অর্থাৎ ওই ফাগার বা বিলের যে পিশাচটা রয়েছে ওই পিশাচের কাছে পাঠানো হয়েছে। তাকে আমন্ত্রণ জানায় যে কবিরাজ ডাকছে, তুমি আসো।
কারণ ওই পিশাচটা নাকি এতটাই শক্তিশালী যে তাকে সরাসরি ডাকা এটা বেশ ঝুঁকিপূর্ণ। আগে তাকে আমন্ত্রণ জানাতে হবে, অন্য দিক থেকে ডাকতে হবে, এরপর সে যদি মনে করে আসবে তো আসলো, কিন্তু আগে আলাদাভাবে আমন্ত্রণ না জানানো হলে তাহলে কিন্তু বিপদ হতে পারে। কবিরাজ তার মতো করে ডাকছে, আর ওইদিকে 7টা জিন অনেক অনুরোধ করার পরও নাকি ওই পিশাচটাকে আনতে পারেনি। ওই 7টা জিন ফেরত আসে, ওই কবিরাজের উপর ভর করে। 7টা জিন বলে যে সে আসবে না, আর 7টা জিন এটাও বলে যে এই মিনহাজুলকে ওই পিশাচটাই মেরেছে। আর এটাও বলে দেওয়া হয়েছে যে ঘরে কোরআন তেলাওয়াত করা হবে রেগুলার, ওই ঘরের বাচ্চাদের সে কোনো ক্ষতি করবে না। ওই পিশাচটাকে এই প্রশ্ন করা হয়েছিল, তুমি কেন বাচ্চাদেরকে মারো? সে একটা অদ্ভুত উত্তর দিয়েছিল। সে বলেছিল বাচ্চাদেরকে মারা নাকি তার একটা নেশা। সে এমন ভাবে বাচ্চাদেরকে হত্যা করে, এটা করে সে খুব আনন্দ পায়, এটা তার নেশা হয়ে গেছে এবং এই নেশা সে ছাড়বে না। কবিরাজ আরো জানান, অর্থাৎ কবিরাজের জিনেরা তারা জানায় যে মূলত এই ছেলেটা ওই বিলের পানিতে লাফিয়ে পড়েনি এবং সে হেঁটেও যায়নি। চোখের পলকে তাকে বাতাসে ভাসিয়ে নিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছিল, আর সাথে সাথে তাকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ মিনহাজ হেঁটে হেঁটে পানিতে যায়নি, তাকে ভাসিয়ে নিয়ে যাওয়া হয়েছিল শূন্যের উপর দিয়ে, যেটা তার মা বাবা একদমই বুঝতে পারেনি। চোখের পলকে ঘটনা ঘটে গেছে। এরপরের ঘটনায় যাই। তো এই যে রাসেল ভাইয়ের যিনি বোন, ওই আপার ঘরের পাশে একজনের ঘর আছে আর কি, সম্পর্কে রাসেল ভাইয়েরও আপা হয়। যেহেতু ভাটি এলাকা, মহিলাদের কিন্তু ধান শুকানোর যে কাজ, এই কাজ যখন কেউ শুরু করেন আশেপাশের মহিলারা এসেও সাহায্য করেন, একে অন্যকে এভাবেই সাহায্য করেন, এটা একটা রীতি। ওই আপা, তারপর তার 3 ছেলে, তার আরো একটা ছেলে ছিল যে ছেলেটাকে উনি কোলে রাখতেন আর কি। বৈশাখ মাসে যখন ধান পেকেছে, ধান কাটা হয়েছে, মারাই করা হয়েছে, ওই ধানগুলো তো আবার শুকিয়ে পানিতে সিদ্ধ করতে হয়। অনেক জায়গায় এটাকে ধান উনা দেওয়া বলে। বড় পাতিলে ধান এবং পানি মিশিয়ে আগুনে তাপ দেওয়া হয়, ধানগুলো সিদ্ধ করতে হয়, এরপর ধান ভাঙাতে হয়। তো বৈশাখ মাস আপা এভাবে ধান সিদ্ধ দিচ্ছিল খলায়। ওনারা যে জায়গাটাতে ধান সিদ্ধ দেন ওটাকে খলায়, মানে খলা বলে আর কি। তো খলায় ধান সিদ্ধ দিচ্ছিলেন। ধান সিদ্ধ দেওয়ার পর থেকে নাকি তার কোলের বাচ্চাটা অসুস্থ হতে থাকে। মানে উনি ধান সিদ্ধ দিয়েছেন, এরপর থেকে বাচ্চাটা কেমন কেমন করছে। এরপর ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, ভিটামিন দিয়েছে, কিন্তু কোনো উপকার হয় না। দিন দিন কোলের বাচ্চাটা একদম শুকিয়ে যাচ্ছে। অবস্থা এমন হয় যে তার শরীরে শুধু হাড়গুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে একদম জীবন্ত কঙ্কাল। যেহেতু ডাক্তার কোনো কিছু করতে পারলো না, কবিরাজ ডাকা হয়। কবিরাজ আসন বসায়, কবিরাজের জিনেরা এসে কিছু তথ্য দেয়। তথ্যটা এমন যে কোলের ছেলেকে ওই ফাগার অর্থাৎ ওই বিলের পিশাচটা আসর করেছে, আর বাঁচাতে চাইলে নাকি ভোগ দিতে হবে। ওই পিশাচটা এতটাই শক্তিশালী যে কেউ তাকে হাজির করতে পারে না। কবিরাজের জিন মারফত ওই পিশাচকে জিজ্ঞেস করা হয়েছিল যে সে কি চায়। ওই পিশাচটা নাকি বলেছিল 10 কেজি দুধ একটি মাটির হাড়িতে করে ওই ফাগারের কাছে রাত 12টার সময় নাকি রেখে আসতে হবে। কবিরাজের কথা মতো তার পরের দিন জাওয়ারের যে বাজার রয়েছে সেই বাজার থেকে 10 কেজি গরুর দুধ এনে নতুন মাটির হাড়িতে করে ঠিক রাত 12টার পর রেখে দিয়ে আসে ওই বাড়ির লোকজন ওই ফাগারের কাছে, অর্থাৎ ওই বিলের কাছে। এরপর কবিরাজ কিছু ঝাড়ফুঁক করে দেন, আল্লাহর রহমতে ওই বাচ্চাটা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এবার আসি পরের ঘটনায়। বর্মা গ্রামে একজন কবিরাজ আছে, ভালোই নাম ডাক্তার ওই গ্রামে। উনি চিন্তা করেছেন এভাবে বহুদিন ধরে যে মৃত্যুর মিছিল চলছে, কিছু একটা করার দরকার। এভাবে আর কত মা বাবার বুক খালি হবে, কত নিরীহ বাচ্চারা এভাবে বিনা কারণে ওই পিশাচের হত্যাকাণ্ডের শিকার হবে। কিছু একটা করা দরকার। উনি মনের মধ্যে এমন বেদনা অনুভব করেছিলেন, উনি বেশ কিছু রিচুয়াল করার চেষ্টা করেছিলেন যে কিভাবে এই বাচ্চাদেরকে বাঁচানো যায়।
উনি আরো বড় বড় কিছু হুজুর কবিরাজের কাছ থেকে কিছু বিষয় জেনে এসেছিলেন যে কিভাবে ওর সাথে আসলে মোকাবেলা করা যায়, কিভাবে ওকে এখান থেকে তাড়ানো যায়। ওকে মারাটা অনেক কঠিন হবে, সেটা করা ঠিক হবে না, কিভাবে এখান থেকে তাড়ানো যায়। তো ওরকম একটা পরিকল্পনা উনি করেছিলেন, আর ওনার পরিকল্পনাটা খুব বেশি মানুষের সাথে শেয়ার করেন নাই, উনি এটা নিজের মধ্যেই রেখেছিলেন। এই কবিরাজ গ্রামের লোকদেরকে সাথে নিয়ে গিয়েছে মাছ ধরার জন্য বিলের মধ্যে। বর্ষাকালে যখন বিলে অনেক পানি হয়ে যায় আর কি, ওই বিলের মধ্যে বিশাল বড় একটা মাঠের মতো রয়েছে, শুকনার সময় এটা দেখা যায় আর কি। আর বর্ষাকালে তো এগুলো কিছুই দেখা যায় না, পানিতে টইটুম্বুর থাকে। তো ওনারা এই যে সাবা জাল, যেটা দুই পাশ থেকে টানে আর কি, তো এরকম বড় জাল, বড় নৌকা নিয়ে গিয়েছেন। এই নৌকাগুলোতে আসলে মূলত অনেক মানুষ একসাথে থাকতে পারে, বড় বড় জাল তোলা হয়। আর স্থানীয় ভাষায় এই নৌকাগুলোকে কোনা নৌকা বলে, বেশ বড় সড়ো হয় এই নৌকাগুলা। তো কবিরাজ আরো অন্যান্য লোকের সাথে সেখানে গিয়েছেন। মাছ ধরা শেষ হলে ওই বিলের মাঝখানে, ওই যে মাঠের কথাটা বললাম, এই মাঠের ঠিক বরাবর যে পানি রয়েছে, ওই মিডিল বরাবর আর কি, ওই কোনা নৌকাটা নোঙ্গর করে। তখন তো বর্ষাকাল, চারদিকে থই থই পানি, সবাই মিলে ওই নৌকার মধ্যেই ঘুমাবে। তো নৌকার উপরে যেই একটা আমরা যে দেখি যে ছাউনি, এটাকে মূলত স্থানীয় ভাষায় ছই বলা হয়। এই ছইগুলো কিন্তু অনেক শক্ত করে করা থাকে, ওর উপরেও কিন্তু লোকজন ঘুমাতে পারে। তো সবাই নিচে শুলেও এই কবিরাজ উনি উপরে গিয়েছেন এবং সবাইকে বলেছেন যে তোমরা সবাই নিচেই থাকো, আমি একটু উপরে চাই। আকাশে কিন্তু চাঁদ ওরকম ছিল না, হালকা চাঁদের আলো ছিল, মানে একদম পূর্ণিমা এটা বলা যাবে না আর কি, মানে আংশিক চাঁদ, যেটা আমরা বুঝি ক্ষয়ে যাওয়া চাঁদ, ওরকম ছিল। সবাই তো ঘুমে। আর কবিরাজ এই সুযোগে উনি গ্রামের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য মুরব্বীদের পরামর্শ অনুযায়ী যেই রুকিয়া শিখে এসেছিলেন সেটা শুরু করেছেন। উনি আসলে কি করছেন এটা তো বোঝা যায় নাই, ভেতর থেকে লোকজন তারা ফিল করতেছে যে নৌকাটা মনে হয় দুলছে, আর উপরে কিছু একটা ছটফট করছে, ধপ 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 শব্দ হচ্ছে। কেউ যদি হাত পা ছোটাছুটি করে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে। ভিতরে সবাই তো সজাগ হয়ে যায়, সবাই আবার ছই থেকে বাইরে বের হয়ে এসে উপর দিকে যখন তাকিয়েছে তখন দেখে একটা ভয়ঙ্কর অবস্থা। ওই কবিরা ছটফট করছে, তার শরীরটা একদম পিচ্ছিল হয়ে গেছে আর মুখ দিয়ে ফেনা পড়ছে। সবাই তো তাকে ধরে ধরে নৌকার ভিতর দিকে নিয়ে যায়। এরপর উনি কথাই বলতে পারছিলেন না, উনি দীর্ঘদিন কথাই বলতে পারেন নাই। সবাই বুঝতে পেরেছিল এটা এই ফগারের পিশাচেরই কাজ, কবিরাজ নিশ্চয়ই কিছু একটা করতে গিয়েছিলেন। পরবর্তীতে ওনার থেকেও বড় কবিরাজ যারা যারা ওনার সম্পর্কে জানতেন যে উনি এরকম একটা কাজ করতে গিয়েছিলেন, তারা বেশ অনেক দিন ধরে তাকে ট্রিটমেন্ট করেছিলেন। এরপর আস্তে 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 উনি ওনার কথা বলার শক্তি ফেরত পান। তবে কিভাবে ওই পিশাচটা আক্রমণ করেছিল এটা উনি বলেন নাই, তবে এতটুকু বলেছিলেন যে উনি বাচ্চাদের বাঁচানোর জন্য এই ঝুঁকিটা নিয়েছিলেন। তবে আল্লাহর রহমতে ওই নিচ থেকে লোকজন যখন উপর দিকে চলে আসছে, মানে ওই ছইয়ের ভেতরে যারা ঘুমিয়েছিলেন চলে আসছে, যার কারণে পিশাচটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তা না হলে ওই সময় তার মৃত্যু নিশ্চিত করে যেত। কোনো একটা কারণে পিশাচটা তাকে পানির মধ্যে নিয়ে যেতে পারছিল না, এটা একটা বিষয়। তবে উনি কিভাবে আক্রান্ত হয়েছিলেন এই ডিটেলস বর্ণনাটা আর কাউকে করেন নাই। দীর্ঘদিন বোবা ছিলেন, পরবর্তীতে উনি ঝাড়ফুঁকের মাধ্যমে বাকশক্তি আল্লাহর রহমতে ফেরত পেয়েছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে ওই পিশাচটা কত শক্তিশালী। এবার আসি পরবর্তী ঘটনায়। এই রাসেল ভাইয়ের বোনের বর্তমানে তো 3 ছেলে, মাসুম যেই ওনার যে ভাগিনা ছিল ও তো পিশাচের কবলে পড়ে ছোটবেলাতে মারা গিয়েছিল। তো ওই আপার দ্বিতীয় সন্তান, তার নাম হচ্ছে রাফি, তার পরের সন্তানের নাম হচ্ছে সোহান। এই সোহান একদিন রাতে দোকান থেকে আসছে, হাতে তার টর্চ লাইট, চার্জার টর্চ লাইট আর কি। হঠাৎ করে সে সামনের দিকে বাচ্চাদের চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায়। সে তখন তার লাইটটা যখন দূরে ধরেছে তখন তখন সে দেখে যে একটা বাচ্চা, সে দৌড়ঝাঁপ করছে, মনে হলো বাচ্চাটা বিপদে পড়ছে। সে তখন ওই আলোটা ওইদিকে ধরেই দৌড় দেয় যে দেখি বাচ্চাটার কাছে যাই, কোনো সমস্যা হলো কিনা। রাত তখন 11টার মতো বাজে আর কি।
আর ওই বাচ্চাটার আকার আকৃতি দেখে তার কাছে মনে হয়েছিল বাচ্চাটার বয়স 2.5 থেকে 3 বছরের মতো হবে। সে টর্চ লাইট ধরেই কিন্তু গিয়েছে, মানে টর্চ লাইটটা কিন্তু অন্যদিকে সরাই নাই, ওই বাচ্চার দিকে ধরেই গিয়েছে। মনে হলো বাচ্চাটা ধান ক্ষেতের মধ্যে নেমে গেল। এরপর যখন উনি কাছে গিয়েছেন তখন আর কাউকে দেখেন না। আরে এই 2.5-3 বছরের বাচ্চা এই ধান ক্ষেতের মধ্যে চলে গেল। তখন ওনার কাছে এটাও মনে হলো যে কোনো একটা জিনিস দ্রুত ওই ধান ক্ষেতের ভেতর দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, মানে এত দ্রুত যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ওই কিছু কিছু প্রাণী থাকে যেমন বন বিড়াল, এরা কিন্তু এরকম ধান ক্ষেত বা এই টাইপের জিনিসগুলোর ভিতর দিয়ে অনেক দৌড়ে যাওয়ার জন্য পারদর্শী, অনেক জোরে দৌড়াতে পারে। যখন তারা দৌড়ে যায় তখন কিন্তু তারা যেদিক দিয়ে যাচ্ছে উপর থেকে বোঝা যায় যে ওই জায়গার ধানগুলো কিন্তু নড়াচড়া করে। উনি বুঝতে পারেন যে এই জিনিসটা মোটেও স্বাভাবিক কিছু না, তখন দ্রুত বাড়িতে চলে আসেন। তো এই যে সোহান, উনি কিন্তু বিভিন্ন সময় দেখেছেন যে তার বাড়ির উপর দিয়ে অদ্ভুত ধরনের আলো চলে যায়, বিলের এক মাথা থেকে আসে অপর মাথায় চলে যায়। তবে এই আলোটা সাধারণ কোনো অগ্নিপিণ্ড বা আলোকপিণ্ড না, মানে গোলাকার বা ফুটবলের মতো কোনো আলোকপিণ্ড না। এগুলো এরকম যে মনে হচ্ছে মার্বেল সাইজ এক একটা জিনিস। কোন একটা মার্বেল যদি আলোকিত হয়ে যায়, মানে ছোট ছোট মার্বেলের মতো যদি কোনো লাইট হয়, এগুলো যদি 150-200 একটু একটু দূরে 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 থাকে এবং সেগুলো যদি একটা গোলাকার আকৃতি ধারণ করে, কেমন হয়, কেমন দেখা যায়? মনে হচ্ছে ঠিক এইরকম জিনিস এক পাশ থেকে আসে, তাদের বাড়ির উপর দিয়ে উড়ে বিলের অপর পাশে গিয়ে মিলিয়ে যায়। এরকম সে যে একবার দেখেছে, দুবার দেখেছে, বিষয়টা এরকম না, সে অনেকবার এটা দেখেছে। মনে হচ্ছে যে এগুলো সুন্দর করে আলোকসজ্জা করা, এই জিনিসগুলা খুব পরিকল্পিতভাবে আলোকসজ্জা করা, ওই জিনিসটাই উড়ে উড়ে চলে যায়। এরপরে এই রাসেল ভাইয়ের আরেকজন ভাগিনা রাফি, তার ঘটনায় আসি। এই ঘটনাটা আরো ভয়ঙ্কর। রাতের বেলা সে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে, তার জল বিয়োগ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো ভাগিনারা যেই মেইন ঘরটায় থাকে, ওই মেইন ঘর বাদেও আর একটা ঘর রয়েছে, এটাকে ওনারা আগলা ঘর বলে আর কি। তো ওই রাফি সে ওই রাতে ওই আগলা ঘরে ছিল। তো সে যখন উঠেছে, ঘুম থেকে উঠে ঘুমিয়েই তো ছিল, মানে তখনও কিন্তু ঘুমের যে ঝুল এটা কাটে নাই। তো চোখ ডলতে ডলতেই সে যখন ওই ঘরের দরজা খুলে বাইরে বের হবে, দরজা কেবল খুলবে, এমন সময় মনে হলো দমকা একটা বাতাস এসে ওই ঘরে লাগলো। আর ঘরটা তো টিনের ঘর ছিল, ঝনঝন ঝনঝন করে ঘরটা কেঁপে উঠলো। এরপরে সে যেটা দেখলো, এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ওই আগলা ঘরের উপর দিকে ফাঁকা ছিল, আবার এই ঘরের চৌকাঠ যেটা, এটা নিচ দিকেও ফাঁকা ছিল। সে দেখে কি চৌকাঠের নিচ দিয়ে দুটো কালো হাত ভেতরে ঢুকে পড়েছে, আবার ওই দরজার উপর দিয়ে আরো দুটো কালো হাত, মানে 4টা হাত ঢুকে পড়েছে। এই 4টা হাত দরজার উপর থেকে যেই দুটো হাত ঢুকেছে, এই দুটো হাত দরজার উপর দিকে ধরেছে, আর চৌকাঠের নিচ দিয়ে যেই দুটো হাত ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সে নিচ থেকে আবার ওই দরজাটাকে ধরেছে। এইবার ওই দরজাটা এমন ভাবে নাড়ানো শুরু করেছে, মনে হচ্ছে পুরো ঘর থরথর করে কাঁপছে, ঘরটাই এখন দরজা সমেত উড়িয়ে নিয়ে যাবে। উনি কি করবেন, ভয়ে তো ওনার অবস্থা খারাপ। ওই অবস্থাতে উনি যেটা করেছেন, সাহস করে দরজাটা 2 হাত দিয়ে চেপে ধরে রেখেছেন, যাতে করে দরজাটা ভাঙতে না পারে। উনি ভেবেছিলেন দরজা যদি শুধু ভেঙে ফেলে তাহলে এই ভয়ঙ্কর জিনিসটা ঢুকে পড়বে। মনে হচ্ছে এর 4টা হাত রয়েছে, ওনার কাছে এটাই মনে হয়েছে। আর হাতগুলো কালো কুচকুচে আর ভয়ঙ্কর রকমের, মানে বেশ মোটা সোটা, ওই যে লিকলিকে হাত এরকম না, অনেক মোটা সোটা হাত এরকম মনে হয়েছে। এইভাবে 3 থেকে 4 মিনিট এই দরজা টানাটানি করেছে। এরপর মনে হলো হাতগুলো একা একাই সরে গেল, সবকিছু স্বাভাবিক হয়ে গেল। সে তো ভয় আর বের হতে পারে নাই, সে ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। পরবর্তীতে বাড়ির লোকজন আবার ওখানে চলে আসছে, তখন সে দরজা খুলতে ভয় পাচ্ছিল। এরপর সে দরজা খোলে, দেখে যে তার মা আসছে, অর্থাৎ রাসেল ভাইয়ের আপা আসছে। এর মধ্যেই তার প্রচন্ড রকমের জ্বর চলে আসে। সে বলে যে এই ঘটনা। পরবর্তীতে কবিরাজ আনা হয়,
তো কবিরাজ বলে যদি শুধু দরজাটা একবার খুলতে পারতো ওই ভয়ঙ্কর পিশাচটা, তাহলে এই রাফির মৃত্যু নিশ্চিত হয়ে যেত। আল্লাহর রহমতে দরজা খুলতে পারেনি, আর কি এমন হয়েছে এটা বলা মুশকিল। ওই জিনিসটা একে একে চলে গেছে। এই যে রাফির যে জ্বর এসেছিল, এই জ্বরটার কিছুতেই ভালো হয় না, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে, তারপরও জ্বরের কোনো উন্নতি হয় না। কবিরাজ কাচের প্লেটে কিছু দোয়া লিখে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে এই প্লেটটা ধোয়ার পর যে পানিটা হবে, এই পানিটা অন্য পানির সাথে মিক্স করে 40 দিন খাওয়াতে। তো যখন এটা খাওয়ানো শুরু হয়েছে, এরপর থেকে রাফির জ্বর একটু 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 করে কমা শুরু করেছে। 40 দিনের মাথায় তার জ্বর একদম ভালো হয়ে যায়। তো কি রকম একটা ভয়ঙ্কর অনুভূতি তার হয়েছিল ওই সময়, প্রিয় লিসেনার্স, একবার ভাবুন যে দুইটা হাত দরজার চৌকাঠের নিচ দিয়ে দরজাকে চেপে ধরেছে, আবার দরজার উপর দিয়ে যে ফাঁকা জায়গা ছিল দুটা হাত ওই দিক দিয়ে ঢুকে দরজাকে চেপে ধরে দরজা টানাটানি করছে, আর ঘরও থরথর করে কাঁপছে। এমন সিচুয়েশনে একটা মানুষের অনুভূতি কেমন হতে পারে। পরের ঘটনায় আসি। যেই আপার ঘটনা বলছি, ওনার শ্বশুর 2009 সালে হজ করেছিলেন। তো 2008 সালের এক বিকেলের শেষ দিকে একদম, অর্থাৎ মাগরিবের কিছুক্ষণ আগে, একটি বিলের পাশে উনি দেখেন কিছু শোল মাছের পোনা। তো শোল মাছের পোনা একসাথে তো অনেকগুলো থাকে, উনি চিন্তা করলেন যে এইটার সাথে নিশ্চয়ই বড় একটা শোল মাছও আছে। আর শোল মাছের পোনা অনেকেই কিন্তু ধরে ফেলেন, যদিও বা এটা ধরা উচিত নয়, কারণ এই এক একটা পোনা বড় হয়ে অনেক বড় বড় মাছ হবে, কিন্তু অনেকেই এই মাছগুলো ধরেন। এই মাছগুলো ধরার জন্য দেখা যাচ্ছে যে কেউ ত্রিভুজ আকৃতির জাল নিয়ে আসেন, অর্থাৎ এই জালগুলো সামনের দিকে চওড়া থাকে, পেছন দিকে চাপা থাকে, মানে ত্রিভুজ আকৃতির জাল। এই জালগুলো দিয়ে এই ধরনের মাছগুলো ধরা যায়। ছোটবেলায় আমি দেখতাম গামছা দিয়ে অনেক সময় এই টাকি মাছের পোনা, শোল মাছের পোনাগুলো অনেকে ধরার চেষ্টা করতো আর কি। এগুলো অনেকে ভাজি করে খায়, শুনি যে খুব মজা লাগে, যদিও বা এটা করা উচিত নয়, কারণ এই মাছগুলো একটা সময় বড় হবে। তো উনি এই জিনিসগুলো ধরার জন্য কি করেছেন, উনি ওই টাইপের জাল দৌড় দিয়ে বাড়ি থেকে নিয়ে আসেন। বাড়ি একদম কাছাকাছি ছিল আর কি। এটাকে ওনারা ঠেলা জাল বলে, অনেক জায়গায় অনেক নাম বলে আর কি, ত্রিভুজ আকৃতির জাল। তো উনি যখন বাড়ি থেকে আবার চলে আসছেন অল্প সময়ের মধ্যে, উনি এসে দেখেন যে ওই পোনাগুলো বেশ খানিকটা দূরে চলে গেছে, এবং এমন জায়গায় চলে গেছে যে ওই জায়গায় যাওয়ার জন্য ওনাকে নৌকা ব্যবহার করতে হবে। তো ওনার নৌকা ছিলই ওইখানে, নৌকায় উঠে পড়েছেন। এরপর উনি ওই দিকটাতে এগোতে থাকেন। উনি আগাচ্ছেন। উনি যত আগান ওই পোনাগুলো অন্যদিকে চলে যায়। উনি ওই পোনাগুলোর সাথে সাথে নৌকা আগাতে থাকেন। কোনোভাবেই উনি জালটা দিয়ে ওগুলোকে ধরতে পারছিলেন না বা কাছাকাছি যেতে পারছিলেন না। উনি একটা মোহের মধ্যে পড়ে যান। হঠাৎ করেই উনি ফিল করেন ওনার নৌকা ডানে একবার দোলে, বায়ে একবার দোলে, অথচ ওখানে কোনো ঢেউ নেই। ডানে দোলে, বায়ে দোলে, উনি ওনার শরীরের ব্যালেন্সই রাখতে পারছিলেন না। মনে হচ্ছে এখন উনি পানিতে পড়ে যাবেন। নৌকাটা এমন ভাবে দুলুনি দিচ্ছে, মনে হচ্ছে যখন ডান পাশে কাত হয় এখনই এর মধ্যে পানি ঢুকে যাবে, বাম পাশে যখন কাত হয় এখনই পানি ঢুকে যাবে। উনি তো কোনোভাবে শরীরে ব্যালেন্স রাখতে পারছিলেন না। উনি বুঝতে পারলেন কোনো ঢেউ ছাড়া নৌকাটা এইভাবে দুলছে, নিশ্চয়ই এখানে অন্য কোনো সমস্যা রয়েছে। উনি দোয়া দরুদ পড়া শুরু করলেন। উনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে নৌকার উপর হয়ে শুয়ে পড়লেন। উপর হয়ে শুয়ে নৌকার ভিতরে আর এইভাবে কাঠ থাকে, আমরা নিশ্চয়ই নৌকার ভেতরের যে পাটাতনগুলো আছে সেগুলো দেখেছি, এই পাটাতনগুলো কিন্তু কাঠের উপরে থাকে। তো উনি কি করেছেন, দুই হাত দিয়ে একটা কাঠ ধরেছেন শক্ত করে, আর ওনার দুই পা আর একটা কাঠের নিচ দিকে ঢুকিয়ে দিয়ে বডিটা খুব শক্ত করে নৌকার উপর রেখেছেন। উনি চিন্তা করছেন যাই হোক নৌকা যদি ডুবে যায় সে হিসাব আলাদা, কিন্তু কোনোভাবেই পানিতে এখন নিজে থেকে লাফ দিয়ে সাঁতরে তীরে ওঠার চেষ্টা করা যাবে না, আর পানিতে পড়া যাবে না। নৌকা ডুবে গেলে নৌকার সাথে ডুবে যাব, কিন্তু কোনোভাবে পানিতে পড়া যাবে না। উনি ওইভাবে শরীরটাকে নৌকার সাথে একদম লাগিয়ে নিয়ে শক্ত করে আছেন। একটা পর্যায়ে দুলুনি এমন পর্যায়ে পৌঁছালো যে যখন ডান পাশে দোলে ডান পাশের পানি নৌকার মধ্যে ঢোকে, বাম পাশে যখন দোলে বাম পাশের পানি নৌকার মধ্যে ঢোকে, এইভাবে নৌকার মধ্যে পানি ঢুকতে লাগলো। এরকম চলছে, নৌকার ভিতরে অল্প সময়ের মধ্যেই বেশ খানিকটা পানি ঢুকে পড়েছে। এমন সময় হঠাৎ করে হয় কি যে দূর থেকে একটা নৌকা আসছে, আর ওই সময় দূর থেকে বলছে নৌকার ভিতরে কে রে। তখন উনি
চিৎকার দিয়ে ওনার নাম বলেন যে আমি, এর মধ্যে কি হয়, আজান দিয়ে দেয়, মাগরিবের আজান। আর তখনই নৌকার দুলনি থেমে যায়। উনি আবার দূর থেকে দেখছিলেন যে নৌকাটা অস্বাভাবিকভাবে দুলছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, নৌকার মধ্যে কে দোলে কেন? এই জন্য উনি আবার চলে আসছেন। যখন ওই লোকটা কাছাকাছি আসছেন তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। মনে হলো এই নৌকাটা কে যেন এমন ভাবে ধাক্কা দিল, এক ধাক্কায় ওনার নৌকাটা একদম তীরে এসে নৌকার সামনের অংশ মাটি ভেদ করে, অর্থাৎ মাটির উপর দিয়ে নৌকার কিছুটা অংশ ডাঙার উপর চলে এসেছে। ডাঙা থেকে ওনার নৌকাটা প্রায় 100 থেকে 150 হাত দূরে ছিল। হঠাৎ করে আচমকা এমন গতিতে নৌকা চলা শুরু করেছে, মনে হচ্ছে নৌকাটা নিচ থেকেই কেউ ছুঁড়ে দিয়েছে উপরের দিকে, এমন একটা অবস্থা। যদিও পানির উপর দিয়ে গিয়েছে, কিন্তু এত দ্রুত গতিতে স্পিড বোটও চলতে পারে না, এত দ্রুত গতিতে এই জিনিসটা হয়েছে। এবং ওই সময় আশেপাশে অনেক মানুষই সেটা দেখেছে। শুধু যে ওনারা একাই ছিলেন বা ওই যে শুধু একজন নৌকা নিয়ে দূর থেকে আসতেছিল বা উনি ওখানে ছিলেন তা না, ওই সময় তো তীরে অন্য লোকজন ছিল, তারাও কিন্তু এত দ্রুত গতিতে নৌকাটা আচমকা এইভাবে এসে ডাঙাতে হিট করেছে, এটাও তারাও দেখেছেন। যখন এরকম ঘটনা ঘটে তখন উনি শুধু বলেন যে কেউ আমাকে ধরো, এই বলার পর পরই উনি নৌকার উপরেই পড়ে যান। আশেপাশের লোকজন ছিল, ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর ওই কবিরাজ ডাকা হয়। তো কবিরাজ আসেন, আসার পর কবিরাজ তার জিনদেরকে ডাকেন। সেই জিনেরা জানায় যদি নৌকাটা ডুবিয়ে ফেলতে পারতো, মূলত উনি এমনভাবে নৌকার সাথে টাইট হয়েছিলেন যার কারণে তাকে পানিতে ফেলা যাচ্ছিল না, এই জন্য আরো বেশি করে দোল দিয়ে নৌকার মধ্যে পানি ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল। নৌকা যদি ডুবিয়ে ফেলতে পারতো বা উনি যদি পানিতে পড়ে যেতেন তাহলে নিশ্চিত ওনাকে মেরে ফেলতো। কেন, কি কারণে ওই পিশাচটা তার পিছু নিয়েছিল এটা বলা যায় না, তবে সবাই এতটুকুই জানে কোনো শিশুকে হত্যা করা বা অন্য কোনো মানুষকে হত্যা করা এই পিশাচটার একটা নেশা, কোনো কারণ ছাড়াই সে সবাইকে হত্যা করে। এরপরে আসি পরের ঘটনায়। সালটা 2023 হবে বলে রাসেল ভাই অনুমান করেন। এই যে ফাগার মানে বিল, এগুলো কিন্তু বছরের একটা সময় শুকিয়ে যায়। যখন পানি কমতে থাকে, বিশেষ করে শীতকালে, তখন কিন্তু বিভিন্ন জায়গায় পানি শুকিয়ে যায়, অনেক জায়গায় একদম ঘাস হওয়া শুরু হয়। তখন হয় কি, গ্রামের লোকজন যাদের ঘরের মাটির ডোয়া বা মাটির মেঝে, এই মাটির মেঝেগুলো দেখা যাচ্ছে যে ফেটে যায় বা কোনো কারণে মাটি খসে গেছে কোনো জায়গা থেকে, তখন কিন্তু শক্ত মাটির প্রয়োজন হয়। তো এই জন্য অনেকে কি করে, ওই বিলের নির্দিষ্ট জায়গা থেকে কিছু মাটি আনে, আর ওইখানে নাকি একটা জায়গায় লাল মাটি পাওয়া যায়। এই লাল মাটিগুলো যেমন শক্ত হয়, আর এই লাল মাটি দিয়ে যদি ঘরের মেঝে বা ডোয়া লেপে দেওয়া হয় তখন বেশ সুন্দর দেখায়। তো এই লাল মাটি আনার জন্য 2 মেয়ে এবং তার মা তারা গিয়েছিলেন সেই বিলের মধ্যে। তো দেখা যাচ্ছে যে ওখান থেকে আরো বেশ কয়েকজন লোক মাটি নিয়েছে। ওই জায়গাটা একটা গর্তের মতো হয়ে গেছে, বেশ গর্তই হয়েছে। যেহেতু ওই জায়গায় গর্ত হয়ে গেছে, তো দেখা যাচ্ছে যে ওইখান থেকে যারা মাটি নিয়েছেন, যত মাটি নিয়েছেন নিচে দেখা যাচ্ছে যে এই লাল মাটির পরিমাণটা আরো বেশি মনে হচ্ছে, লালচে ভাবটা আরো বেশি। এই কারণে ওনারা নতুন করে কোথাও কোদাল দিয়ে মাটি কোপাতে যান নাই, চিন্তা করলেন যে এর ভিতরে নেমেই আমরা মাটি তুলি, যেহেতু মাটিটা বেশি লালচে দেখাচ্ছে, এই মাটিটা ভালো হবে। তখন 2 মেয়ে ওর মধ্যে নামে, মা উপরে আছে। তো 2 মেয়ে মাটি কুপিয়ে ঝাঁকার মধ্যে ভরে উপর দিকে মায়ের হাতে দিয়ে দেয়, মা আবার এটা সরিয়ে নিয়ে যাচ্ছে। তো এভাবে মাটি ওনারা এক জায়গা রাখছেন, যতটুকু লাগে তোলার পর একসাথে ওনারা নিয়ে যাবেন, এরকমটাই পরিকল্পনা আর কি। আর ওই সময় ঘটে ভয়ঙ্কর একটি ঘটনা। চতুর্দিক থেকে মাটি এসে এই 2 মেয়ের গায়ের উপরে পড়ে। ওই সময় তো মা চিৎকার চেঁচামেচি শুরু করে, আশেপাশে লোকজন ছিল তারা দ্রুত চলে আসে। তারা আসার পর মাটি সরাতে থাকেন, সরাতে সরাতে মোটামুটি অল্প সময়ের মধ্যেই ছোট মেয়েকে বের করা যায়। সে বেশ আহত হয়ে গেলেও তার দম ছিল, ওইভাবে মারাত্মক কোনো ক্ষতি হয় নাই, কিছুটা আহত হয়েছে। তবে মাটির যে চাপটা, এই চাপটা পাওয়ার কারণে তার পিঠে, হাতে, পায়ে মোটামুটি চাপ লেগেছিল আর কি।
কিন্তু সমস্যা হয়ে গেল, এই যে বড় মেয়ে, এই বড় মেয়েকে সহজে বের করা যাচ্ছিল না, মাটির একদম নিচে চাপা পড়েছে। তারা দ্রুত মাটি সরাচ্ছেন লোকজন মিলে, আর ওই জায়গাটা তো গর্ত এমন ভাবে ছিল বেশি লোকজনের ভিতরে নামতেও পারছিলেন না। প্রায় 15-20 মণ মাটি এই বড় মেয়ের শরীরের উপরে পড়েছে। তো অনেক কষ্টে আল্লাহর রহমতে বড় মেয়েকে বার করা হয়। তখনও বড় মেয়ের দম আছে, তবে বোঝা যাচ্ছে তার হাত পা বিভিন্ন জায়গায় এমনভাবে ভেঙে গেছে যে কেঁচো যদি একটা লাঠির উপরে নেওয়া হয়, কেঁচো কিভাবে ঝুলে থাকে, মনে হচ্ছে ওর বডির বিভিন্ন জায়গায় এমনভাবে ভেঙে গেছে যে সেগুলো একদম কেঁচোর মতো ওই অংশগুলো ঝুলছে, এমনভাবে ভেঙে গেছে। দ্রুত হসপিটালে নেওয়া হয়। তো সেখান থেকে আবার ময়মনসিংহ সদর হসপিটালে রেফার করা হয়, সেখানে নিয়ে আসা হয়। তার যখন জ্ঞান ফেরে, তার অবস্থা সময় খুব খারাপ ছিল, হাড়গুলো এমনভাবে ভেঙে গিয়েছিল যে তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই দুরূহ ব্যাপার ছিল, সবাই বুঝতে পেরেছিলেন। তো তার যখন জ্ঞান ফেরে, সে বলে যে মাটি যখন ভেঙে পড়ে সে চোখের সামনে একটা সাদা অবয়ব দেখেছে, জাস্ট খালি এতটুকুই মনে আছে। এরপরে সে যখন মাটির নিচে পড়ে তখন তার কাছে মনে হচ্ছিল কে যেন তার বডিটাকে একদম চাপ দিয়ে দুমড়ে মুচড়ে গোল করে ফেলছে, ফুটবলের মতো করে ফেলছে। মাটির নিচে পড়ার পর তার তো হুঁশ ছিল, দম ছিল, কিন্তু তার কাছে মনে হচ্ছিল কেউ তাকে চাপ দিয়ে একদম গোল ফুটবলের মতো করে ফেলছে, এমনটা মনে হয়েছিল। আল্লাহর রহমত অল্প সময়ের মধ্যে তো তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, আর কয়েক মিনিট হলে হয়তো সে মারা যেত। তবে সে 7 দিন হসপিটালে ভর্তি থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। সে কিন্তু বিবাহ উপযোগী একটা মেয়ে ছিল, তার বিয়ের কথাবার্তাও চলছিল। এই 7 দিন হসপিটালে থাকার ভিতরে সে তার মাকে বারবার বলেছে যে আমার ছোট বোনকে দেখে রেখো, আমার মনে হয় আমি বাঁচবো না, আমি চলে যাব, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। 7 দিন সে মোটামুটি যাদের সাথে কথা বলেছিল সবার কাছে দোয়া চেয়েছিল। 7 দিন পর মেয়েটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিল। মেয়েটা বড় মেয়ে ছিল আর কি, ওই 2 মেয়ের মধ্যে বড় ছিল। এর পরের ঘটনায় আসি। এই ঘটনাটা 2022 সালে ঘটেছিল। তো দাদির কাছে তার এক নাতি থাকে আর কি, নাতির মা বাবা থাকে ঢাকায়। হঠাৎ একদিন দাদির স্বপ্নে দেখে একটি অবয়ব তাকে বলছে কাল জোহরের ভেতর আমাকে ভোগ দিবি, আর ভোগ হিসাবে আমাকে একটি গরু দিবি, আর নয়তো তোর নাতিকে কিন্তু নিয়ে যাব। উনি তো স্বপ্নটা দেখেছেন, কি দেখলেন না দেখলেন নিজেও বুঝতে পারছেন না, বৃদ্ধ মানুষ। সকাল হলো, সকাল 9টার দিকে খবর আসলো তার নাতি পানিতে পড়ে মারা গেছে। কিভাবে কি হয়ে গেল? উনি কিন্তু স্বপ্ন দেখার পর যে প্রিপারেশন নিবেন, গরু দিবেন কি দিবেন না, এরকমও চিন্তাও করেন নাই। হয়তো ওই অবয়বটা বুঝতে পেরেছিল তার কোনো প্রস্তুতিই নাই, সে এটাকে পাত্তাই দেয় নাই, এই জন্য জোহর পর্যন্ত আর অপেক্ষা করে নাই, তার আগেই ওই বাচ্চাটাকে মেরে ফেলেছে। এবার আসি পরবর্তী আরেকটি ঘটনায়। তো পানি যখন কমে আসে, বিলের বিভিন্ন জায়গায় তো পানি আর থাকে না, কিন্তু যেই জায়গাগুলোতে পানি থেকে যায়, অনেকে এটাকে গাথা বলে, গাতা বলে, বিভিন্ন জায়গায় এরকম বলে আর কি, যেখানে একটু গর্ত টাইপের জায়গা থাকে আর কি। তো কিছু কিছু জায়গায় মোটামুটি পানি থেকে যায়, বেশি গভীর হওয়ার কারণে ওই জায়গাগুলো। তো রাতের বেলা নাকি অনেকেই এক ধরনের একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পান, মনে হচ্ছে গরু বা মহিষ পানির উপর ঝাঁপিয়ে পড়লে এক ধরনের শব্দ হয় না, মনে হচ্ছে ওরকম শব্দ হয়, মনে হচ্ছে কেউ পানির মধ্যে খেলছে, কিন্তু ওখানে গেলে আর কোনো শব্দ পাওয়া যায় না। এই 2026 সালের কথা বলছি, এখনো নাকি এই শব্দটা হতে থাকে রাতের বেলা। আরেকটা ঘটনা রয়েছে, যেমনটা শোনা যায় আর কি, সেটা হচ্ছে যে কিছু লোক ওই বিলের মধ্যে কোমর পর্যন্ত পানিতে নেমে জাল ফেলেছে, জাল ফেলে তারা আবার উঠে আসবে। তো উঠে যখন আসছে একটা জায়গায় এসে তারা আটকে যায়, সবাই একসাথে আটকে যায়। তারা কোনো কিছুতেই আসলে মানে উপরে উঠতে পারছে না, মানে কোনোভাবেই তারা উপরে উঠতে পারছে না, মনে হচ্ছে তাদের পা একদম পানির মধ্যে আটকে গেছে। এদিকে উপরে কিছু লোকজন আছে, তারা জিজ্ঞেস করছে কি ব্যাপার, তোমরা ওখানে দাঁড়ায় আছো, ওঠো না কেন? তখন তারা বলে যে আমরা তো আটকে গেছি, কিসে যে আটকাইছি আমরা বলতে পারি না, আমরা তো উপরে উঠতে পারতেছি না। তখন উপরের লোকজন নিচে নেমে তাদেরকে টেনে তোলে। এইরকম ঘটনা সেখানে ঘটেছে।
আর বাচ্চাদের মারা যাওয়ার যে ব্যাপারটা, এগুলো তো কমন বিষয়, সবাই বুঝতে পারে যে প্রত্যেকটা বাচ্চার মৃত্যুর সাথে, বিশেষ করে যেগুলোতে বোঝা যায় যে অস্বাভাবিক মৃত্যু, সেখানে ওই ভয়ঙ্কর পিশাচের হাত রয়েছে। আরো বেশ কিছু ঘটনা তো চলমান থাকেই। ওখানে বহু বাচ্চা মারা গেছে, বহু বাচ্চা, তা 100-র উপরে হবে আনুমানিক। সুতরাং এতগুলো ঘটনা আসলে বলাটাও খুব দুরূহ ব্যাপার। 2020 সালের একটি ঘটনা আমরা বলবো। এই বর্মা এবং গজারিয়া এর মাঝখানে তো এই বিলটা, বর্মা গজারিয়া গ্রামটা পাশাপাশি, গ্রামটা লম্বা হয়ে চলে গিয়েছে, খালটা মূলত এই দুই গ্রামকে ভাগ করেছে, মানে এর এপার ওপার হচ্ছে গ্রাম। যদি এই বর্মা গ্রামটা যদি 0.5 কিলোমিটার হয় লম্বায় বা এরকম কিছু, এই 0.5 কিলোর পর থেকে গজারিয়া, আর মাঝখানে আছে ওই বিলটা বা ওই ফগারটা। তো গজারিয়ার মানুষ ঠিক করে যে ওইখানে একটা মাদ্রাসা করবে ভিতরে, বিলের মাঝখানে মাটি ফেলে, ওই ড্রেজার দিয়ে বালু বা মাটি ফেলে ভরাট করে ওখানে একটা মাদ্রাসা করবে। সেই মোতাবেক এক্সকেভেটর অর্থাৎ ভেকু মেশিন নিয়ে আসা হয়। এরপরে একটা সমস্যা বেঁধে গেল। এই এক্সকেভেটরের যে সামনের অংশ, সেটা দিয়ে তো মাটি তুলতে হয়, মাটি ফেলতে হয়। এই সামনের অংশটা এই মাটির মধ্যে যে ঢুকলো, আর এই সামনের অংশটা ওঠে না, কোনোভাবেই ওঠে না। 4 দিন চেষ্টা করা হলো, সামনের অংশ ওঠে না। তখন যারা এই মাদ্রাসার উদ্যোক্তা ছিলেন, তারা পরামর্শ করলেন যে ভালো হুজুর ডেকে ওই পিশাচটাকে হাজির করতেই হবে। ওই পিশাচটাকে কিন্তু হাজির করা অত্যন্ত কঠিন ব্যাপার, তবে এই প্রথমবারের মতো ওই পিশাচটাকে হাজির করা আসলে পসিবল হয়, ওই পিশাচটা হাজির হয়। তখন উপস্থিত লোকজন জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কেন কাজটা করতে দিচ্ছেন না? তখন ওই পিশাচটা নাকি বলে, এটা আমার পথ। তখন নাকি ওর ভিতর থেকে একজন হুজুর বলে যে তুমি অন্য কোথাও চলে যাও, এখানে আমরা মাদ্রাসা করব। উত্তরে নাকি ওই পিশাচটা বলে, এই বেটা, তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে আমি কোথায় যাব কি না যাব? এরপরে ওনারা বুঝতে পারলেন যে বিষয়টা এভাবে সমাধান হবে না। তখন উপস্থিত যে আলেমরা ছিলেন, তারা খুব সুন্দর করে তাকে বুঝান যে দেখো, এখানে বাচ্চা কাচ্চারা লেখাপড়া করবে, কোরআন হাদিস শিখবে, পড়বে, তুমি না হয় অন্য সাইডে চলে যাও, এখানে মাদ্রাসাটা করতে দাও, কোনো ক্ষতি করো না। একটা পর্যায়ে নাকি সে রাজি হয়। সে বলে ঠিক আছে, আমাদেরও কিছু নিয়ম কানুন আছে, আমরা যেই পথ দিয়ে চলি হুট করেই সেই পথ আমরা ছেড়ে দেই না, এর বিনিময়ে কিছু দিতে হয়। তবে আমি নিজের জন্য কিছু নিব না। 1 বস্তা জিলাপি কিনে গ্রামের মধ্যে বিলাই দিবা, আর কিছু দোয়া খায়ের করবা, কোরআন তেলাওয়াত করবা। এটাই ছিল তার শর্ত। এরপর তারা সেটা মেনে নেন এবং সেটা করেন, খুব দ্রুততার সাথে সেটা করেন। এরপর আল্লাহর অশেষ রহমতে এক্সকেভেটর মেশিন দিয়ে কাজ করতে কোনো সমস্যা হয়নি, মাদ্রাসাটাও তৈরি করা হয়ে গেছে। তবে একটা বিষয়, এখনো প্রতি বছর বেশ কয়েকটা বাচ্চা মারা যায় রহস্যজনকভাবে। এই পর্যন্তই ছিল ঘটনা। যার ঘটনা শেয়ার করব তিনি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আরিফ। তিনি চট্টগ্রামের ভাটিয়ারি থেকে বলছেন এবং আজ যার ঘটনা তিনি শেয়ার করতে চান তিনি সম্পর্কে তার আঙ্কেল হন। তারা একই চাকরি করেন, কিন্তু বয়সে তিনি তার সিনিয়র। তো তিনি যার কথা বলছেন তার নাম আনোয়ার এবং ঘটনাটি তার এবং তার সন্তানকে নিয়েই। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তার ভাষাতেই তিনি যেভাবে শেয়ার করেছেন, ঘটনার সময় তখন 2001। তখন সেই ইব্রাহিম সাহেবের বয়স হচ্ছে 40 থেকে 42-এর কাছাকাছি। তার কোনো চাকরি ছিল না। তার ঘরে ছিল 2 মেয়ে আর 11 বছরের একটা ছেলে। ছেলের নাম জারিফ। আর তিনি বেকার থাকার কারণে প্রায় সময় ওই খাল, বিল, নদীতে মাছ ধরতে যেতেন। এমন করতে করতে মাছ ধরাটা তার একটা নেশায় পরিণত হয়। ঠিক তেমনি একদিন তার বন্ধুর সাথে তিনি রাতে মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করে এবং আরো 3 বন্ধু মিলে প্রায় 10টার সময় বের হয়ে যায়।
তিনি যে জায়গায় মাছ ধরতে যাবে সেটা ছিল একটা বিল, আর বিলের পাশেই ছিল একটা পুকুর, আর পুকুরের একটা পাকা সিঁড়ি ছিল, মানে পুকুরের ঘাটলা আর কি। আর বিলের অপর পাশে ছিল একটা বড় আম গাছ, বাঁশঝাড়। তারা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসে। তাদের সাথে ছিল বড় একটা মাছ ধরার টেটা বা টোটা, অনেকে টেটা বলে, টোটা বলে। মাছ ধরে রাখার জন্য একটা বাজারের ব্যাগ ছিল আর একটা টর্চ লাইট ছিল। কিন্তু পুকুর পাড়ে আসতে তাদের অপর যে দুইটা বন্ধু ছিল, তারা বলে যে, বন্ধু আমরা যাবো না মাছ ধরতে, তোরা যা, আমরা আছি এখানে। তারা না যেতে চাওয়ায় তিনি আর তার আরেকজন বন্ধু ছিল রফিক, তারা চলে যান বিলের মাঝখানে। তো বাকি দুই বন্ধু পুকুরের সিঁড়িতে বসেছিল। তো তারা যথারীতি মাছ ধরতে যান এবং মাছও পাচ্ছিল। তো তারা মাছ ধরতে ধরতে কখন যে সেই বাঁশঝাড়ের কাছে চলে এসছে এটা তারা খেয়াল করেন নাই। হঠাৎ রফিক বলে উঠল, ভাই অনেক বড় একটা মাছ। তো তিনি সাথে সাথেই টর্চ লাইট মারতেই মাছটা বাঁশঝাড়ের দিকে পালায়। কিন্তু বড় মাছ, লোভ সামলানো কষ্ট। তো তারা লোভ সামলাতে না পেরে ওই মাছের পিছু নেয়। তো হঠাৎ দমকা একটা হাওয়া আসে, এমনভাবে হাওয়া বইছিল যেন মনে হচ্ছে এক্ষুনি বাঁশঝাড়গুলো উপড়ে নিয়ে যাবে। তার একটু পিছু হতেই সব নিস্তব্ধ হয়ে যায়। তাদের আর বুঝতে বাকি রইল না যে তারা খারাপ কিছুর পাল্লায় পড়ছে। তিনি চলে আসতে চাইলেন, কিন্তু রফিক আসতে নারাজ, আসবে না, সে মাছটি ধরবেই। তো রফিকের অনুরোধেই আবারও সামনে তারা আগায়। কিন্তু আবার যেটা শুরু হচ্ছিল, সেই দমকা হাওয়া এখন মনে হচ্ছে আগের থেকে আরো বেশি, দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। সাথে সাথে শুনতে পান অচেনা কোনো একটা প্রাণীর চিৎকার। মনের মধ্যে ভয় চেপে বসে। তিনি রফিককে ধমক দিয়ে বলে, রফিক চল, এখানে আর এক সেকেন্ডও থাকা যাবে না। এই বলে তিনি পেছন ফিরে দৌড়াতে লাগেন। কিছু দূর যেতেই কাদার মধ্যে তার পা আটকে যায়। রফিক তাকে টেনে তুললে তিনি আবার দৌড়াতে থাকে। হঠাৎ বুঝতে পারে তাদের গায়ে কেউ যেন ঢিল ছুঁড়ে মারছে। একটা নয়, দুইটা নয়, অজস্র ঢিল তাদের গায়ে এসে লাগছে। তো তারা মনে করছিলেন হয়তো পুকুর পাড়ে বসে থাকা সেই বন্ধুরাই তাদের সাথে মজা করছে। তো তারা ভাবে পুকুর পাড়ে গিয়ে তাদের আচ্ছা করে ধরবে। কিন্তু তারা পুকুর পাড়ে যেতেই দেখে ওখানে কেউ নাই। তবে তাদের সাথে তখন কি হচ্ছিল এসব ভাবতে ভাবতে তিনি আর রফিক খেয়াল করেন সেই বিলের মাঝখানে কি যেন দুমড়ে মুচড়ে সব একাকার করে দিচ্ছে। সেটা বাড়ছিল ক্রমশ আর তাদের দিকে এগোচ্ছিল। তারা 7-5 না ভেবেই বাড়ির দিকে দৌড়াতে থাকে। সেই রাতের মতো আল্লাহ তাদের বাড়ি পৌঁছে দেন। পরের দিন স্বাভাবিকভাবেই কাউকে কিছু বলেন নাই। এরপর থেকে তারা আর মাছ ধরতে যেতেন না। কিন্তু এর ঠিক 1 মাস পর তার ছেলে জারিফ হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় আর মাথায় ব্যথা পায়। তো এরকম ব্যথা তো বাচ্চারা সাধারণত পায়। বিষয়টা তারা স্বাভাবিকভাবে নেয়। ওষুধ খাওয়ান, ডাক্তার দেখান, কিন্তু কিছুতেই কোনো রকম কাজ হচ্ছিল না। মাথার ব্যথাটা দিন কঠিন আকার ধারণ করলো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথায় টেস্টও করানো হলো, কিন্তু না, তাতেও কিছু ধরা পড়লো না। সবশেষে তারা এক চাচার মাধ্যমে তাদের এলাকার একজন কবিরাজের সন্ধান পেলেন। কবিরাজ তাদের বাসায় এসে তাদের ছেলেকে দেখা মাত্র বলে উঠল, অনেক ক্ষতি হয়ে গেছে, তোমরা দেরি করে ফেলেছ। ইব্রাহিম সাহেব ওনার কথার কিছুই বোঝেন নাই। তিনি জিজ্ঞেস করলেন, কি বলছেন এসব, কি হয়েছে আমার ছেলের? তো হঠাৎ কবিরাজ তাকে বলল সেই রাতের কথা। আচ্ছা বলেন তো সেদিন কি কি ঘটেছিল, রাতের বেলা কি কি ঘটেছিল? তো তিনি খুব অবাক হয়ে যান। তিনি জানলেন কিভাবে? তো তিনি যেহেতু জানলেন না, তিনি ভরসা পেয়ে সেই কবিরাজকে সবকিছু বললেন। কবিরাজ সব শুনে বললেন, সেদিন একটা খারাপ জিন তার সাথে চলে এসছে এবং তাকে কিছু করতে না পারে তার ছেলেকে আঘাত করছে এবং সেটা আঘাত করে ফেলেছে। এখন তিনি সবসময় তখন পাগলের মতো হয়ে গেছেন। এর থেকে বাঁচার উপায় জানতে চাইলেন। তার ঘরেই কবিরাজি তার আসন বসালেন এবং কিছু কাজ শেষ করে তাকে ডেকে বললেন তার ছেলেকে বাঁচানোর একটা উপায় আছে, তবে এটা করতে যদি তিনি ব্যর্থ হন তবে তার ছেলেকে হারিয়ে ফেলতে হবে। তো তিনি ব্যাকুল হয়ে জানতে চাইলেন কি করতে হবে। যা করতে হয় তিনি সব করবেন, সবকিছু বিনিময় করবেন। তিনি তার ছেলেকে চান, আর কিচ্ছু চান না।
তখন কবিরাজ তাকে বলেন কিছু জিনিস জোগাড় করতে হবে। তার মধ্যে ছিল একটা কালো মুরগি, উড়ন্ত বানরের রক্ত, কবুতরের পালক, আর সব থেকে বেশি জরুরি কামার পাড়ার একটা কাঁচা হাঁড়ি। কাঁচা হাঁড়ি বলতে বোঝায় আগুনের পোড়ানোর আগে যেই হাঁড়িটা বানানো হয় সেগুলোই। এসব বলে কবিরাজ তার ছেলের গলায় একটা তাবিজ দিয়ে চলে যায়। তো মোটামুটি তিনি সবকিছুই তখন জোগাড় করে ফেলেছেন, কিন্তু এই হাঁড়ির সন্ধান কোনোভাবেই তিনি পাচ্ছিলেন না। এইটা করতে করতে এই সেই করে প্রায় 8 দিন সময় কেটে যায়। ঠিক 9 দিনের মাথায় তাদের পরিচিত এক ভাইয়ের মাধ্যমে তিনি সেই হাঁড়ি জোগাড় করতে সক্ষম হন। সবকিছু জোগাড় শেষে তিনি কবিরাজকে জানান, এবং কবিরাজকে জানানোর পরদিন রাতেই কবিরাজ তাদের বাসায় আসে। সেই কালো মুরগি, বানরের রক্ত, কবুতরের পালক এবং সেই হাঁড়ির উপর তার কিছু রিচুয়াল সম্পন্ন করেন। আর তার বাসার ঠিক মাঝখানে একটা গর্ত করে সেই গর্তে একে একে সবকিছু দিয়ে সব শেষে তিনি সেই হাঁড়িটা দিয়ে সেই গর্ত আবার মাটি দিয়ে ভরাট করে দেন। আর ঘরের সব দরজা এবং জানালা তারা কিছু তাবিজ দিয়ে বন্ধ করে রাখে। তাকে বলা হয় আজ রাতেই যা করার করতে হবে, যদি তিনি ব্যর্থ হন তবে সব শেষ। তিনি জানতে চান কি করতে হবে। তখন কবিরাজ বলে আজ রাত ঠিক 12টায় তাকে তাদের বাসায় একা থাকতে হবে এবং ঘরের দরজা জানালা সব বন্ধ করে শুধুমাত্র একটা দরজা হালকা খোলা রেখে সেই দরজার পাশে তাকে বসে থাকতে হবে। তার ঘরে 2টা দরজা, সামনে একটা পিছনে একটা। তিনি কবিরাজের কথা মতো সব জানালা এবং পেছনের দরজা বন্ধ করে সামনের দরজায় বসে রইলেন। কবিরাজ তাকে বলেছিলেন যে রাত ঠিক 12টার সময় একটা জিনের অবয়ব তিনি দেখতে পাবেন এবং সে এদিক ওদিক ছোটাছুটি করবে এখান থেকে বের হওয়ার জন্য। আর ঠিক সেই সুযোগে তার সাথে কথা বলতে হবে এবং তাকে বলতে হবে সে যেন তার ছেলেকে ছেড়ে দেন, তার ছেলে যেন তার কাছে ফিরে আসে। কবিরাজের কথা মতো তিনি বসে রইলেন। মনের মধ্যে বেশ ভয় কাজ করছিল তখন, শুধু আল্লাহর নাম নিচ্ছিলেন। ভয়ের কারণে এদিক ওদিক তিনি তাকাতেও পারছিলেন না। হঠাৎ শুনতে পান রান্নাঘর থেকে কিছু পড়ার শব্দ। তার বুঝতে বাকি রইল না এটা সেই জিনটার উপস্থিতি। তিনি মনে প্রাণে দোয়া জুরুদ যা তিনি মনে করছিলেন সব পড়তে লাগলেন। এবার শুনতে পান আওয়াজটা আরো তীব্র আকার ধারণ করছে। মনে হচ্ছে বেশ কয়েকজন লোক যেন তার ঘর ভেঙে চুরমার করে ফেলছে। তার ঘরের বেড়ার ফাঁক দিয়ে প্রবেশ করার যে জায়গা, সেখান থেকে আলো দেখতে পাচ্ছিলেন তিনি। তিনি দেখতে পেলেন বড় একটা অবয়ব তার ঘরের এদিক ওদিক ছোটাছুটি করছে আর তার পুরো ঘর চুরমার করে ফেলছে। তিনি ভয়ে একদম কাবু হয়ে গিয়েছিলেন, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। হঠাৎ ধাম ধাম কিছু আওয়াজ হলো। সে আওয়াজটা এতটাই তীব্র ছিল যে তার নিজেকে তিনি আর কন্ট্রোল করতে পারেননি। একসময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি বিছানায় নিজেকে পান। পাশে তার স্ত্রী ছিল, তার ছেলে মেয়ে আর সেই কবিরাজ ছিল। তখন তার স্ত্রীর কাছে জানতে পারা যায় রাত 1:30-এর দিকে হঠাৎ তার ঘরের দরজা ভেঙে একটা ছায়ার মতো কি যেন উড়ে চলে যায়। তখন কবিরাজ জিজ্ঞেস করে সে অবয়ব কি কিছু বলতে পেরেছে কিনা। তখন তিনি রাতের সব ঘটনা কবিরাজকে বলেন। কবিরাজ সব শুনে এক প্রকার রাগ করেই তার ঘর থেকে বের হয়ে চলে যায়। পরে সব স্বাভাবিক হয়ে গেছে ভেবে তিনি আর কবিরাজের সাথে যোগাযোগ করেন নাই। কিন্তু এর ঠিক 1 সপ্তাহ পর তার ছেলের ভীষণ মাথা ব্যথা শুরু হয়। সেটা তীব্র হতে থাকে। কোনো উপায়ন্তর না দেখে পাশে একটা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার 1 দিন পরেই তার ছেলে মারা যান। এভাবেই তার একটা ভুলের কারণে তার সন্তান, আদরের সন্তানটি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। সবার কাছে তার ছেলের জন্য দোয়া করেছেন। এবং এই ধরনের কেসগুলোতে আমরা বুঝতে পারি না মানুষটা কি উপায়ে চলে যাচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহ যেভাবে লিখে রেখেছেন ঠিক সেভাবেই জিনিসগুলো আপনার সামনে ঘটবে, আপনার সাথে ঘটবে। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মাকসুদ হোসেন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। মাকসুদ তার স্টুডেন্ট লাইফে তার এক
টিচারের ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। টিচারটা তার হাউস টিউটার ছিল তখন। তো মাকসুদ সেই শিক্ষকের নাম তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন সেই নামটি ব্যবহার করতে। তো আমি সেভাবেই ঘটনাটি শেয়ার করছি আমার মতো করে। 2005-এর ঘটনা। মাকসুদরা তখন একটা আবাসিক এলাকায় থাকতো, ঢাকার যে কোনো একটা আবাসিক এলাকায় থাকতো। জায়গাটা বেশ ছিমছাম নীরব একটা জায়গা। আপনারা অনেকেই সেই জায়গায় গিয়েছেন, সঙ্গত কারণে নামটা বলা লাগবে না। তো সেখানে মাকসুদরা থাকতো এবং সন্ধ্যার পর একেবারে কোয়াইট হয়ে যেত, মানুষজন খুব কম থাকতো, মানে চলাফেরা রেস্ট্রিক্টেড। তো মাকসুদের পড়াশোনার জন্য একটা টিচার রাখা হয়। সেই টিচার তিনি খুব হাসি খুশি টাইপের মানুষ। তো মাকসুদ খুব পছন্দ করলেন টিচারকে। মাকসুদ এখানে লিখেছে ওনার ছদ্মনাম সবুজ স্যার। তো সবুজ স্যার তাকে পড়াতো এবং স্যারের একটা শখ ছিল ফটোগ্রাফির। তো সেই সময়কার ফটোগ্রাফি কিন্তু খুব এক্সপেন্সিভ ছিল, কারণ রিল কিনে ছবি তুলতে হতো। তো মাকসুদের টিচার প্রায় গল্প করতেন মাকসুদের সাথে ছবি তোলার ব্যাপারে। তো তিনি বলতেন যে শাটারের স্পিড কম বেশি করার জন্য এই রিলের স্পিড থাকে, সেগুলোকে মাকসুদ তখন জানতে পারছিল তার টিচারের কাছে এই ব্যাপারগুলো। তো মাকসুদ বলে যে অনেক ফাস্ট অবজেক্ট তুলতে গেলে স্যারের কাছে জিজ্ঞেস করতাম, আমার নিজেরও একটা ক্যামেরা ছিল ছোট, যে স্যার কোন রিল ইউজ করবো। তো স্যার বলতো যে এরকম 400 স্পিড খুব ভালো হয় এটার জন্য। হ্যাঁ, মানে এইভাবে বলতো আর কি, স্যার শেখাতো। তো মাকসুদ খুব পছন্দ করতো স্যারকে। তো স্যারের সাথে বিভিন্ন গল্প হতো, এর মাঝে এই ভূত প্রেত নিয়েও মাকসুদ অনেক গল্প করেছে। তো স্যার দেখা যেত এই বিষয়গুলো আসলে একটু গম্ভীর হয়ে যেতেন, মানে কথা কম বলতেন, ভৌতিক গল্প খুব একটা স্যার মানে সাড়া দিতেন না, হাসতেন, মাঝে মাঝে মুচকি মুচকি হাসতেন। মাকসুদ অনেকবার জিজ্ঞেস করছে, স্যার আপনি কি কোনো অশরীর ছবি তুলছেন নাকি কখন, আপনি তো অনেকদিন ধরে তুলেন। তো তখন স্যার উত্তর দিত যে আসলে রিল অনেক মূল্যবান, এটা দিয়ে কি এরকম ছবি তুলে শেষ করা যায়। তো মাকসুদ হাসতো, কিন্তু স্যার কিন্তু সরাসরি না বলতেন না তাকে কখনো। এটা একটা খুব অবাক ব্যাপার। তো এগুলোতে মাকসুদ খুব কিউরিয়াস হয়ে যেত। তো একদিন স্যার এসছেন, ওই দিন হালকা বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে বাসায়। তো স্যার এসছেন পড়াতে। তো মাকসুদ বসতে দিয়েছেন স্যারকে, এবং মাকসুদের মামা আসছিল বাসায়, মামা মামি আর কি তারা। তো মাকসুদ বসতে দিয়ে বলছেন যে স্যার আমি একটু আসতেছি রুম থেকে। তো স্যার বসে আছেন। মাকসুদের ঘরটা ছিল একদম কর্নারে, মানে এই বাড়িটা ছিল বেশ পুরনো একটা বাড়ি, বেশ অনেকদিন হয়ে গেছে এই বাড়ির বয়স। মানে নতুন প্যাটার্নের বাড়ি না, মানে এই এলাকা যখন তৈরি হয়েছিল তখনকার প্রথম দিকের বাড়ি এটা। তো বাড়িটা বেশ বড়। তো মাকসুদের ঘরটা ছিল এরকম, মানে মূল যেখানে স্যারের সাথে পড়তেছে মাকসুদ, এটা হচ্ছে তার বেডরুম না, এটা একটা স্টাডি রুম। এখানে চেয়ার টেবিল আছে, পড়ার টেবিল ইত্যাদি ইত্যাদি রাখা, এবং বেশ বড়। ওই কোণা দিয়ে মাকসুদ আবার ওই যে তার খেলার সরঞ্জাম রাখতো এরকম আর কি। আর এখান থেকে বের হয়ে সোজা গেলে একটা করিডোর আছে, ওই করিডোর ধরে হেঁটে গেলে একদম শেষ মাথায় হচ্ছে তাদের সেই মানে লিভিং রুম, যেখানে তার মামারা সব বসে আছে। তো ওখানে গেল মাকসুদ, দেখা করে কথা বলতেছে। এর মাঝে বৃষ্টি হালকা বাড়ছে, মানে বেশ আকাশে বেশ ভারী মেঘ টেক ডাকতেছে। তো এই গল্পে গল্পে মাকসুদ অনেকটাই হারায় যায়, তার মানে তার মনে নাই যে টিচারকে বসায় রেখে আসছে এখানে। অনেকক্ষণ পর তার হঠাৎ মনে হয় যে স্যারকে তো রেখে আসছি, কি ব্যাপার, তাড়াতাড়ি বলে আমি আসতেছি বলে দ্রুত ওখান থেকে বের হয়। তো মাকসুদ দ্রুত আসে, এসে সে যখন স্যারের ঘরের কাছে আসতেছে, মানে তাদের যে স্টাডি রুমটা, তাদের যে স্টাডি রুমের পাশে কিন্তু একটা খোলা জায়গা আছে, তাদের ওই যে উপরের যে ছাদের ওই যে অংশ থেকে খোলা, মানে খোলা অংশ আর কি, সেখান থেকে আলো এসে নামে এই জায়গাটা। তো সুতরাং এই খোলা জায়গা দিয়ে বৃষ্টির ছাট কিন্তু ঢুকে তাদের এই পাশের যে ছোট্ট করিডোরটা, সেখানে পড়তেছে বৃষ্টির ছাট। আর কতগুলো ফুলের গাছ আছে, সেগুলোর মধ্যে ছোট ছোট ফুল টুল ধরা আর কি এরকম। তো অন্যরকম একটা পরিবেশ। তো রুমটার কাছে যখন চলে আসে মাকসুদ দ্রুত হেঁটে, তো সে হঠাৎ করে প্রচন্ড ফুলের ঘ্রাণ পেল। নাকের মধ্যে মনে হচ্ছে একদম ফ্রেশ ফ্লাওয়ার্স কেউ এনে যদি মানে ছড়ায় রাখে ওই জায়গায়, এরকম ঘ্রাণ। তো মাকসুদের কাছে একটু অস্বস্তি লাগলো যে মানে এই ফুলের ঘ্রাণ, এত এত কড়া ফুলের ঘ্রাণ কোত্থেকে আসতেছে। আর মনে হলো যে সে স্যারের কণ্ঠ শুনলো, স্যার কারোর সাথে কথা বলতেছে। এই সময় ঠাস করে বিদ্যুৎ চলে গেল তাদের বাসায়। তো সেই সময় কিন্তু এই জেনারেটর অ্যান্ড আইপিএস এর এত ছড়াছড়ি ছিল না, মানে নতুন নতুন লাগতেছে আইপিএস কিছু জায়গায়, এরকম অবস্থা। জেনারেটর সব জায়গায় থাকতো না। তো মাকসুদদের বাসায় কোনোটাই ছিল না। তো হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, মাকসুদ 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় পড়ে, বিকজ ও মানে এই যে অন্ধকারটা চোখে শুয়ে আসার জন্য সে 1 সেকেন্ডের মতো দাঁড়ায়। 1 সেকেন্ডের মতো দাঁড়ায়, সে আবার হাঁটে সামনে। তো সে হেঁটে তাদের ওই দরজার কাছে যখন চলে আসছে, সে বুঝতে পারছে যে ঘ্রাণটা মানে প্রচন্ড তীব্র হয়েছে, এবং স্যারের কণ্ঠের সাথে সে মনে হয় চাপা কণ্ঠে একটা নারী কণ্ঠ শুনলো।
তো মানে এটা শোনার পর মাকসুদের কাছে জানি কেমন লাগছে এবং কণ্ঠটাও জানি কেমন। তো সে যখন নাকি ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছে তখন কিন্তু তার পেছনে ওই যে খোলা আকাশের একটা অংশ তাদের ওখান থেকে আকাশের আলো এসে নামছে, সেখানে কিছুটা আলোকিত লাগতেছে তার, আর ঘরের ভেতরটা লাগতেছে অন্ধকার, এবং অন্ধকারের মধ্যে সে জানি কি একটা ফিল করছে মাকসুদ। তার কাছে মনে হলো যে স্যার একা না, স্যারের সাথে আরো কেউ আছে। সে জানে তাদের বাড়িতে স্যারের সাথে এরকম কথা বলার মতো কেউ নাই, তাদের বাসায় যে তার আম্মু তার আব্বু সবাই হচ্ছে ওইদিকে রুমে, তারা কথা বলতেছে তার মামাদের সাথে, এখানে কেউ নাই। স্যার কিন্তু একাই থাকার কথা, স্যার কার সাথে কথা বলতেছে? এবং সেই নারী কণ্ঠ কিন্তু সে শুনছে, এবং সে যখন দরজায় এসে দাঁড়াইছে তখন মনে হচ্ছে শব্দটা চুপ হয়ে গেছে, মানে যা বলতেছিল এটা পুরোপুরি থেমে গেল, অলপে স্যারের মনে ঠাক করে থেমে গেল, স্যারও আর কিছু বলতেছে না, এবং একদম দুইজন মানে স্যার নীরব, স্যারের মুখে কিন্তু কোনো ভাষা নাই। এবং মাকসুদ হেঁটে দরজা থেকে এক পা ভেতরে ঢুকলো। তখন স্যার বলল যে মাকসুদ এতক্ষণ পরে আসলা তুমি? তো স্যারের কণ্ঠটাও জানি কেমন ছিল, মাকসুদের খুব ভয় লাগছে, স্বাভাবিক কণ্ঠ না। তো মাকসুদ তখন অন্ধকারে দাঁড়ায় বলতেছে, স্যার ভুলে গেছিলাম, মামাদের সাথে গল্প করতে করতে আর মনে ছিল না। তো স্যার বলছে, বুঝতে পারছি, তুমি পাতির ব্যবস্থা করো। তো স্যার যখন এটা বললো তখনই ফট করে ইলেকট্রিসিটি চলে আসছে, মানে কয়েক সেকেন্ডের ব্যাপার, ইলেকট্রিসিটি চলে আসছে। মনে হলো হঠাৎ করে কেমন জানি ঝিম লাগা একটা অবস্থা। তো মাকসুদের কাছে মনে হলো যে ঘরটা জানি কেমন জানি মনে হালকা হয়ে গেল হঠাৎ করে। আর এই যে তীব্র ফুলের ঘ্রাণ ছিল ঘরের মধ্যে, কিন্তু মানে ভরা তীব্র ফুলের ঘ্রাণ ছিল, এটা মনে আস্তে 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 করে মিলাই গেল, মানে ঘ্রাণটা কমে গেল, মানে এক পর্যায়ে এটা ব্লেন্ড হয়ে গেল, পুরো ঘরে আর ঘ্রাণটা নাই। এবং স্যারও মনে হচ্ছিল ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠছেন এরকম। তো মাকসুদ তখন বললো, স্যার আমি খুব সরি, আমি ওইদিকে গেছিলাম, তো আমি না ভুলে গেছি কথায় কথায় স্যার, যে আপনাকে বসায় রেখে গেছি, এখন আপনি প্লিজ কিছু মনে করবেন না। তো স্যার বলে, না না কিছু মনে করি নাই। তো মাকসুদ একটা চেয়ার নিয়ে বসলো, তার পড়ার চেয়ারটা নিয়ে বললো, স্যার একটা কথা বলি। স্যার হাসতেছে, হেসে বলতেছে যে বলো কি ব্যাপার। বলে, স্যার একটু আগে এখানে না ফুলের ঘ্রাণ আসতেছিল অনেক, আর মনে হচ্ছিল আপনি কারোর সাথে কথা বলতেছেন। স্যার ঘটনাটা কি প্লিজ বলবেন? তো স্যার বলে, কিছু না, তুমি বসো, তুমি আজকে কি করবা, কি পড়বা বলো। আচ্ছা আচ্ছা অঙ্ক করার কথা, অঙ্ক বের করি আমরা। তো মাকসুদ বলতেছে, না স্যার আজকে ম্যাথ নিয়ে বসবো না, আপনি কাইন্ডলি বলেন স্যার ব্যাপারটা কি, এখানে কোনো একটা কিছু আছে যেটা আপনি আমার কাছে লুকাচ্ছেন। তো তখন স্যার হাসলো, এসে বললো যে তোমাকে আমি একটা জিনিস শেয়ার করতে পারি, তুমি কাউকে বলবা না? তো বলতেছে যে না আমি স্যার কাউকে বলবো না। তো মাকসুদ তো কলেজ লেভেলের স্টুডেন্ট, তার মাথায় এতটুকু বুঝ আছে। বলে যে শোনো, কখনো পরীর কথা শুনছো? এটা শোনার সাথে সাথেই মাকসুদের পুরা সারা রুম দাঁড়ায় যায় শরীরে। বলে, জি স্যার পরীর কথা তো শুনছি। মানুষ বলে যে মানুষের কাছে যে পরী আসে এটা জানো, বা পরীর সাথে মানুষের সখ্যতা হয় এটা জানো? তো মাকসুদ বলে যে স্যার এরকম কথা শুনছি গ্রামে এরকম, বাট আমি আসলে জানি না, এরকম কোনো কাউকে দেখি নাই আমি। তো স্যার বলে, আমার কাছে পরী আছে, পরী আসছিল, আমার ফ্রেন্ড। তো শুনে মাকসুদ অবাক হয়েছে, বলে স্যার কি বলেন না? বলে, না না তুমি আমার খুব প্রিয় স্টুডেন্ট, তাই তোমাকে বললাম, আর আজকে তুমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করে ফেলছো, তোমাকে না বললে জিনিসটা হয়তো আরো অন্যরকম হতো, এর জন্যই বললাম। তো মাকসুদ বলে, স্যার ঘটনা বলেন না কিভাবে কি? তো বলে, আচ্ছা আমার সাথে পরিচয় কিভাবে হলো সেটা তোমাকে আমি বলবো, আগে আমরা পড়াশোনা করি। তো মাকসুদ তো মানে এটা মন বসাইতে পারতেছে না। স্যার বসলো, স্যার তাকে ম্যাথ বোঝানো শুরু করলো। তো মাকসুদ খুব ভালো স্টুডেন্ট ছিলেন তখন, তিনি খুব দ্রুতই টুকিটাকি স্যার যা বুঝালেন তিনি বুঝে নিলেন। তারপর স্যার আজকে ঘটনাটা বলেন। স্যার বলে, আজকে লেট হয়ে গেছে। বলে, স্যার বলেন না। তো তখন বললো, আচ্ছা ঠিক আছে বলতেছি। তো মাকসুদের মধ্যে স্যারকে বসায় রেখে তাড়াতাড়ি বাসায় গেল, যে বললো যে আজকে স্যারকে খেয়ে যেতে বলছি, বৃষ্টি হয়েছে, কোনো কথা নাই, স্যারের সাথে একটু গল্প করবো। তো আসলো মাকসুদ, ব্যাক করে এসে স্যারকে বললো, স্যার ঘটনাটা বলেন। স্যার বললো যে আচ্ছা তাহলে শুরু করি তোমাকে ঘটনাটা বলা। আজ থেকে অনেক বছর আগে, মানে স্যার তখন কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ওই সময়। তো স্যারের তখন ফটোগ্রাফির শখ হয়, তিনি মানে আসছিলেন খুলনা থেকে, এবং সেখানে তিনি টুকিটাকে ফটোগ্রাফি করতেন, কারণ তার মামা তাকে একটা ক্যামেরা এনে দিয়েছিল বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে। তো স্যারের খুব শখ ছিল তখন এই ফটো তোলার। তো এক্সপেন্সিভ জিনিস, কারণ রিল কিনে কিনে করতে হয়। তো তারপরও স্যার কি করতেন, যখন ঢাকায় আসছেন, এসে যখন পড়াশোনা করতেছেন, ওই টিউশনের টাকা থেকে বা তার বাবা যখন টাকা পাঠাইতো সেখান থেকে টাকা সেভ করে তিনি ছবি তুলতেন। তো
এই স্যার তার এক বড় ভাইয়ের কাছে যেতেন এই ফটোগ্রাফি সম্বন্ধে শিখতে জানতে। সেই বড় ভাইয়ের বাসা ছিল নীলক্ষেতের কাছে। তো সেখানে যেতেন স্যার, গিয়ে স্যার একটা সাইকেল ছিল তখন, তো গিয়ে তিনি ওই বড় ভাইয়ের কাছ থেকে বিভিন্ন জিনিস শিখতেন, জানতেন, টিপস নিতেন, ছবি তোলার প্র্যাকটিস করতেন। সে বড় ভাই মাঝে মাঝে তাকে পাঠাতো বিভিন্ন জায়গায় ছবি তুলে আসতে। তো একবার ও বড় ভাইয়ের ম্যালিজ অ্যানিভার্সারি, তো স্যারকে বলছে যেতে, তো স্যার গেলেন ওখানে। তো যাওয়ার পর তাদের বাসায় বেশ অনুষ্ঠান হলো, সবাই খাওয়া দাওয়া করলো, রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। তো অনুষ্ঠান শেষ হলে দেখা গেল যে স্যারের ওই বড় ভাইয়ের বাসায় বেশ খাবার দাবার বাড়ছে এবং অনেকগুলো ফুলের তোড়া জমা হয়েছে ঘরের ভিতরে। তো বড় ভাই খুব ক্লোজ ছিল, তো তাকে একটা বুকে দিল, এরকম ফুলের বুকে দিল, দিয়ে বললো যে তুই নিয়ে যা এটা, সবুজ এটা নে, তো নিয়ে তুই এটা ছবি তুলবি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা দেখবো। তো স্যার তো খুশি হলেন, বললেন যে এটা নিয়ে যাব, যে ছবি তুলবো। বলে হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলবি, তোর এই ছবি, এই ফুলের ছবি, মানে তুই কিভাবে তুলিস, বুকেটার ছবি কিভাবে প্রেজেন্ট করিস সেটা দেখবো। তো শুনলেন স্যার, বললেন আচ্ছা ঠিক আছে। তো তিনি ওই ফুলেরই নিলেন, আর ওই স্যারের বড় ভাই তাকে যাওয়ার সময় খাবার দাবার একটা ইসের মধ্যে বাটিতে দিলেন। সেই ভাবিও খুব পছন্দ করতেন সবুজকে, দুইজনই তো দিলেন। তো সবুজ স্যার সব নিয়ে বললেন, তার কাছ থেকে বিদায় নিলেন। তখন রাত হয়ে গেছে, রাত তখন প্রায় এরকম 12টা, 12:30 বাজে। তো স্যার রওনা দিলেন সেই তার বড় ভাইয়ের বাসা থেকে। তো নিচে নেমে, তার সাইকেল ছিল, সাইকেলের সাথে সে ওই পিছনে ক্যারিয়ার ছিল, তখন একটা ক্লিপের মতো ক্যারিয়ার থাকতো, সেটা দিয়ে আটকাইলেন টিফিন বক্স, আর তার সাথে ফুলের বুকেটাও রাখলেন, গোলাপের বুকে, এরকম বড় বড় লাল গোলাপের বুকে। তো শক্ত করে তিনি একটা রশি দিয়ে বাঁধলেন, বেঁধে সুন্দর করে, যাতে ওটা ছুটে না যায়। তবে রওনা দিলেন। তো আসতেছেন সে বড় ভাইয়ের বাসা থেকে, আস্তে আস্তে তিনি ঢুকে গেলেন একটা নির্জন জায়গায়, নির্জন একটা রেসিডেন্সিয়াল এলাকা দিয়ে আসতেছেন। এটা কিন্তু তখন মানে 90s সময়, কোনো একটা সময় 90s আসতেছেন। ওই রাস্তা তখন অন্ধকার, রাতের বেলা যখন আসতেছেন, একদম রাত্রেবেলা 12:30টার দিকে, একদম নিশুতি রাত হয়ে গেছে। তো আস্তে আস্তে তিনি যেখান থেকে আসতেছেন, একটা লেকের পাশ দিয়ে অনেক গাছপালা। তো স্যার আবার একটু খেয়ালি ছিলেন, তার অনেক কিছু ভালো লাগতো, মানে একটু নির্জন জায়গা, একটু সুন্দর দৃশ্যগুলো ভালো লাগতো। যেখান থেকে তিনি আসতেছেন ওই জায়গা হচ্ছে গাছপালা, বেশ গাছপালা, আর একটা লেকের পাশে কিছু জায়গায় মাছ ধরার মাচান, মানে কিছু মানুষ মাছ ধরতো। তো ওই বৃষ্টি হয়ে যখন লেকের পানি একটু বেড়ে যায়, তখন ওই মাচানগুলো ওই পানিতে ডুবু হয়ে থাকে এরকম। তো স্যার যখন আসতেছেন, স্যারের কাছে খুব ভালো লাগতো আগে ওখানে দেখতে, উনি রাতের বেলা ওদিক দিয়ে গেলেই দেখতেন মানুষ মাছ ধরে। তো ওনার কাছে মনে হলো যে আমি এই পাশ থেকে একটু ঘুরে, একটা বাঁকা রাস্তা আছে, এরকম ঘুরে যাই ওই লেকের পাশ দিয়ে। চিন্তা করলেন যে ওই রাস্তা দিয়ে যাই, ওখানে আবার মানুষজন একদম থাকে না, নিশুতি হয়ে যায় রাতের বেলা ওই বাঁকা রাস্তাটা। এমনি ওই জায়গাটাই তখন, মানে ওই রেসিডেন্সিয়াল এলাকা যেখানে স্যার আসতেছেন, ওই জায়গাটা এমনি নিশুতি থাকতো। আর রাতের বেলা এরকম রাত 12:30-1টার পর ওই যে বাঁকা রাস্তা ঘুরে গেছে যেটা, সেখানে মানুষ থাকতোই না একবারে। মানে তখনকার সময় 90s ওই জায়গাগুলোতে দোকানপাটও থাকতো না এরকম। এখন দেখা যায় অনেক দোকানপাট বা খাবারের জায়গা টাকা থাকে, এখন তখন থাকতোই না। তো স্যার ওখান দিয়ে ঢুকলেন, ঢুকে যাচ্ছেন প্যাডেল করে করে, তার কাছে বেশ ভালো লাগতেছে। অনেক দূরে দূরে ল্যাম্পপোস্ট, মানে একটা ল্যাম্পপোস্ট এখানে আর একটা ল্যাম্পপোস্ট অনেক দূরে। আর তখনকার ল্যাম্পপোস্ট গুলো ছিল নিয়ন, মানে ওই যে টিউব লাইটের ল্যাম্পপোস্ট, ওই ভেতরে তখনও ওই সোডিয়াম লাইট এগুলো লাগে নাই। তো স্যার আসতেছে, দেখলো যে একটা ওই ল্যাম্পপোস্টে লাইট ফ্লিক করতেছে, এরকম জলে নিভে, মানে আবার ফ্লিক করে আবার নিভে যায়। তো বেশ মজা লাগতেছে সবুজ স্যারের এটা দেখে। উনি প্যানেল করতে করতে যাচ্ছেন আর ডান দিকে তাকায় আছেন, ওখানে কোনো ওই যে ইকে দেখা যায় কিনা, ওই যে মাছ ধরে এই মানুষগুলোকে দেখা যায় কিনা, কাউকে দেখতেছেন না। তো তিনি আস্তে আস্তে এক জায়গায় তার মনে হলো যে তিনি সাইকেল নিয়ে আসতে, তার মানে প্রচন্ড জল বিয়োগের প্রয়োজন পড়লো। তো স্যার সাইকেলটাকে রাখলেন, রেখে তিনি নামলেন, নেমে হেঁটে গিয়ে জল বিয়োগ করলেন এক জায়গায়। তো তিনি যখন জল বিয়োগ করতেছেন, হঠাৎ করে তার মনে হলো যে তাকে গাছের উপর থেকে কেউ কিছু মারতেছে, ঠাস ঠাস করে, মানে ইট বা কিছুর মতো ঠাস ঠাস করে মারতেছে তার আশেপাশে, মানে স্যারের ডানে বামে এরকম। তো তিনি চিন্তা করলেন এগুলা কে মারতেছে এরকম করে। তো তিনি একটু মাথা এদিক ওদিক করলেন, আবার একটু লজ্জাও পেলেন, কারণ একটু ভদ্র টাইপের মানুষ ছিলেন, মানে খুব শান্তশিষ্ট। তো তিনি চিন্তা করলেন যে এখানে কি আশেপাশে কেউ বসে আছে? এই জায়গায় রাতের বেলা কেউ বসে না, কারণ গাছগাছালি যেখানে তিনি আছেন তার পেছনে, মানে রাস্তার ওই পাশে একটা ছোট্ট ফেন্সের ওই পাশে মানে গাছগাছালি, মানে একটু লনের মতো, আর গাছগাছালি, তার ওই পাশে লেক, আর ওই পাশেও গাছগাছালি ভর্তি, মানে মানুষজন বলতে কেউই নাই ওইখানে। মানে এমনও না যে ফুটপাতে কেউ শুয়ে থাকবে, এরকমও কেউ নাই।
তো স্যার হালকা করে মাথা ঘুরায় দেখলেন যে ওই পাশে একটা বেঞ্চি আছে, বেঞ্চির মধ্যে তিনি মনে হলো যে কোনো একটা মানুষকে বসে থাকতে দেখলেন, যে কেউ একজন বসে আছে ওইখানে। তো তিনি অবাক হলেন যে এত রাতে কোনো মানুষ নাই, একজন মানুষ বসে আছে। যখনই তার কাজ সারলেন, সেরে তিনি আস্তে করে ওই ছোট মানে ড্রেনের মতো ছিল আর কি, ওই পাশ থেকে উঠে আসলেন। সে রাস্তায় এসে তিনি রাস্তার এই পাশে সাইকেল রাখছেন, সাইকেলের উপরে বসলেন, বসে চিন্তা করলেন মানুষটাকে। আর যখন তিনি ওখানে আছেন তখন মাস হচ্ছে এই সেপ্টেম্বর মাসের মতো, তো 90s সেপ্টেম্বরে কিন্তু হালকা ঠান্ডা হয়ে যেত ওয়েদার এরকম, আর মনে হচ্ছে গাছগাছালির মধ্যে হালকা হালকা কুয়াশা। তো স্যার আস্তে করে প্যাডেল করা শুরু করলেন, সামনে গিয়ে যাচ্ছেন। তো ওই যে বেঞ্চির মতো যে জায়গাটা, ওইখানে কিন্তু ওই তিনি বসে থাকতে দেখছেন একজনকে। আর তিনি একটু চিন্তা করছিলেন যে এই মানুষটাই কি ইট মারছে আমাকে ওইখানে, এত দূর, মানে মোটামুটি ডিস্টেন্স আছে ওইটার থেকে। এটা চিন্তা করতে প্যাডেল মেরে যাচ্ছেন, মানুষটার কাছে চলে আসছেন তিনি। তো যখন মোটামুটি কাছে আসছেন, তিনি বুঝতে পারছেন যে এটা মানুষটা মেয়ে মানুষ, এটা মানে ছেলে মানুষ না। তবে তিনি একবার চিন্তা করলেন এটা কি মানে মানসিকভাবে কোনো সমস্যাওয়ালা মানুষ কিনা, কারণ ড্রেস আপটা একটু অন্যরকম, মানে একটা এরকম বোরখা বা কিছু যদি পরে থাকে কেউ লম্বা টাইপের ওরকম পরা, তো মাথায় আবার কোনো কাপড় নাই, মানে মাথাটা খোলা, চুলগুলো খুলে আছে, চুলের খানিকটা সামনে দেয়া আছে, চেহারা দেখা যাচ্ছে না। তো স্যার প্যাডেল করতে করতে যখন নাকি ওই মানুষটাকে পার হয়ে গেলেন, তার গাটা কাঁটা দিয়ে উঠলো, মানে ঠিক যখন ওটাকে পাশ কাটাচ্ছেন মানুষটাকে, তখন তার সারা শরীর কাঁটা দিয়ে উঠছে, কারণ তিনি মাথা ঘুরায় দেখছেন চেহারার জায়গায় কিছু দেখা যাচ্ছে না, চেহারাটা পুরা অন্ধকার, মানে ডার্ক, ওখানে কিছু নাই। তো তিনি চিন্তা করলেন যে কেন দেখা যাবে না, কারণ ওইখানে যে রাস্তার যে নিয়ন লাইটের আলো আছে সেটা হালকা পড়ে কিন্তু চেহারা দেখা যাওয়া উচিত মানুষের, ওখানে মনে হচ্ছে অন্ধকার, মানে ডার্ক পুরা। তো স্যার সাইকেল প্যাডেল করছিলেন, সাইকেল প্যাডেল করতেছেন, দ্রুত ওদিক থেকে পার হয়ে যাবেন, তার সারা শরীর ভার হয়ে গেছে। এক পর্যায়ে তার কাছে মনে হলো যে তার যে এই ফুলের ঘ্রাণগুলো খুব বেশি লাগতেছে তার নাকে, এই যে গোলাপগুলো ছিল সেটার মানে ঘ্রাণগুলো মনে হচ্ছে খুব বেশি লাগতেছে নাকে। আর মনে হলো যে তার সাইকেলটা ভার হয়ে গেছে, মানে বেশ ওজন হয়ে গেছে। তো স্যার একটু অস্বস্তিতে পড়ে গেলেন যে সাইকেল প্যাডেল করতে এত কষ্ট হচ্ছে কেন, ভার হয়ে গেছে। তো তিনি একবার ভাবলেন যে তার চাকার কি পাম কমে গেছে কিনা। তো তিনি চিন্তা করলেন আমি নেক্সট যে ইটা আছে মানে ওই যে ল্যাম্পপোস্ট, ওটার নিচে দাঁড়াবো। তো ঠিকই তিনি অনেক কষ্টে কয়েকবার প্যাডেল করে ল্যাম্পপোস্টের কাছে আসলেন, এসে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যেয়ে দেখতেছেন চাকার দিকে, দেখতেছে যে না, চাকার পাম ঠিকই আছে। তিনি পেছন ফিরে ঘাড় ঘুরায় তাকালেন, তাকায় দেখলেন যে তার যে গোলাপের যে তোড়াটা, যে বুকেটা, সেটাও ওইরকম নর্মালি আছে। তো তার ঘাড়ের মধ্যে কিন্তু স্যারের ঘাড়ের মধ্যে স্যারের ক্যামেরা পেঁচানো ছিল। তো এটা নিয়ে একটু ভয় পাচ্ছিলেন যে তার ক্যামেরাটা কেউ নিয়ে যায় কিনা রাতের বেলা, মানে কোনো ছিনতাইকারী বা কিছু, এটা ভয় পাচ্ছিলেন তিনি। তো তারপর চিন্তা করলেন যে আর কি করবেন, কিছু করার নাই, তিনি তাড়াতাড়ি আবার প্যাডেল করা শুরু করলেন। সাইকেলের ওজন কিন্তু বেড়েই আছে, তার কাছে মনে হচ্ছে তিনি ডাবলিং করতেছেন, মানে কোনো মানুষকে যদি সাথে বসায় নিয়ে চলেন, অনেক সময় ক্যারিয়ারে বন্ধু বান্ধব কাউকে বসায় নিয়ে প্যাডেল করেন, ওরকমই লাগতেছে। তো একটু সামনে যখন চলে আসলেন প্যাডেল করতে করতে তিনি, তখন দেখলেন সামনে একটা মসজিদ পড়ছে। মসজিদের কাছে যখন তিনি চলে আসলেন প্যাডেল করে, মনে হলো তার সাইকেলটা ফট করে হালকা হয়ে গেল, অ্যাজ ইফ মানে মানুষ লাফ দিয়ে নেমে যায় সাইকেলের পেছন থেকে কেউ প্যাডেলিং করার সময়, জাস্ট লাইক দ্যাট। তো স্যার অবাক হয়ে গেলেন, তার ওই প্যাডেলেই লাস্ট যে প্যাডেলটা করছেন তিনি মনে করে নেমে গেছে, তার সাইকেলটা মনে হলো শ্যাট করে সামনে মুভ করলো, মানে একটু স্পিডে মুভ করে গেল, মানে কেউ পিছন থেকে নেমে গেল এরকম। তো তিনি অবাক হয়ে গেলেন যে ঘটনাটা কি, মানে এরকম হলো কেন, এটা কি ব্যাপার, এমন তো না যে চেইনে কোনো সমস্যা বা কিছু। তো তিনি প্যাডেল করতে করতে মসজিদের ওই পাশ দিয়ে গেলেন। তো মসজিদ পার হয়ে তিনি রাস্তাটা ডানে টার্ন নিয়েছে, ওখান থেকে ডানে টার্ন নিয়ে বাঁকায় গেছে। তো ওদিকে ডানে টার্ন নিয়ে তিনি বাঁকায় গেলেন। এখন কিন্তু সাইকেল কিন্তু ওরকম মানে লাইট হয়ে গেছে আগের মতোই, মানে একদম লাইট যেরকম ছিল সেরকমই লাগতেছে। মাঝখানে বেশ খানিকক্ষণ টাইম বেশ ভারী ছিল, তো উনি এটার কোনো লজিক খুঁজে পাইতেছেন না যে কেন এরকম ভারী হয়ে গেছিল। তো তিনি চালায় যাচ্ছেন, হঠাৎ করে তিনি বুঝতে পারলেন তার মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে যাচ্ছে, কাছাকাছি চক্কর দিচ্ছে প্রায়। তিনি বলছেন কি এটা, রাতের বেলা কোন পাখি, কাক টাক তো রাতে থাকে না। তো তিনি এরকম করে উকি দিলেন, মানে উপর দিকে তাকালেন একবার। তো তাকায় দেখতেছেন মনে হচ্ছে একটা বড় পেঁচা, এরকম পেঁচা তার মাথার উপর দিয়ে চক্কর দিয়ে দিয়ে যাচ্ছে বারবার। তো স্যার একটু ভয় পেয়েছেন, কারণ হচ্ছে যে মানে দৃশ্যটাই ভয়ের মতো লাগছে। আকাশে চাঁদ আছে, এর বেশ বড় একটা পেঁচা এরকম ঘুরে ঘুরে আসতেছে, দুই ডানা মেলে এরকম ঘুরতেছে, ঘুরে আবার ওনার কাছাকাছি চলে আসতেছে, বেশ ওনার মাথা থেকে 5 ফিট 6 ফিট উপর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, ঘুরে আবার ওনার সাথে সাথে কিন্তু যাচ্ছে ওই সাইকেলের সাথে। তো পেঁচা কিন্তু এরকম করে না,
এটা তার কাছে মানে বেশ অন্যরকম লাগলো, যে প্যাচার তো এরকম করার কথা না। তো যাই হোক, তিনি একদম সোজা দিয়ে তাদের ওখানে একটা মেন রাস্তা ছিল, এটা পার হয়ে আবার ওই পাশের গলিতে তার ঢোকার কথা। তো তিনি মেন রাস্তাটা পার হলেন, সাইকেল থেকে নেমেই পার হয়েছেন, কারণ অনেক সময় রাতের বেলা নির্জন রাস্তা হলেও হঠাৎ করে কিছু একটা চলে আসে গাড়ি ঘোড়া স্পিডে। তো পার হয়ে তিনি আবার সাইকেলে উঠলেন। তো এই পাশে যখন তিনি গলিতে উঠছেন, এই গলিগুলো অনেক ডেন্সড, মানে অনেক মানে একটা পরে একটা বাড়ি, এবং মানে অন্যরকম বেশ পুরাতন বাড়ি অনেকগুলা। তো এগুলোর পাশ দিয়ে তিনি যাচ্ছেন। তিনি যে বাসাটায় থাকেন ওইটা একটা পুরাতন বাড়ি, ওইটা 4 তলা একটা বাড়ি, ওইটার ওপরে তিনি থাকেন একেবারে চিলে কোঠায়। ওখানে তিনি একটা ঘর নিয়েছিলেন ভাড়া, ওই ঘরে থাকেন। তো তিনি যাচ্ছেন, তার কাছে যিনি কেমন জানি গা কাটা দিয়ে দিয়ে উঠতেছে। আর তিনি অনেকক্ষণ পর পর দেখতেছেন যে অনেক উপর দিয়ে, তার উপর দিয়ে, মানে ওখানে তো বিল্ডিং গুলা 3 তলা 4 তলা এরকম, অনেক উপর দিয়ে তাকে ফলো করে করে ওই পেঁচাটা আসতেছে। এটা তার কাছে বেশ অন্যরকম লাগলো, যে মানে বেশ খানিকটা রাস্তা তাকে ফলো করে এই পেঁচাটা কেন আসতেছে। তো যাই হোক, ওইটাকে তিনি ইগনোর করে তিনি বাসার, তার যে বাসায় থাকেন সেই বাসার গেটে চলে আসলেন। তো এসে উনি ওই গেট নক করতেছেন, এরকম 2 দরজার গেট, দারোয়ান ভিতরে ঘুমে আছে। আজকে তো রাত হয়ে গেছে, ওনার এত রাত হয় না সাধারণত। তো দারোয়ান ঘুম ঘুম চোখে এসে দরজা খুললো। দরজা খোলার পর সাইকেল নিয়ে ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বললেন যে একটু দেরি হয়ে গেছে, বলে তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে কোনায় একটা জায়গায় তিনি লক করে রাখতেন এরকম পেঁচায়, তখন লক করলেন আর ফুলগুলা নিলেন। তো ফুলগুলা নিয়ে তার কাছে কেন জানি মনে হইতেছে যে এতটুকু রাস্তার মধ্যে ফুলগুলা কেমন নেতায় গেছে, হওয়ার কথা না, বেশ তাজা ফুল ছিল, বেশ নেতায় গেছে। খাবারের যে ইটা নিলেন তিনি, তার যে বাক্সটা ওইটা নিলেন, নিয়ে আস্তে করে উঠে গেলেন। উঠে সিঁড়িতে উঠতেছেন, তার জানি আজকে কেমন জানি গা কাটা দিয়ে উঠতেছে, জল লাগলে যেরকম হয় সেরকম। এই বাড়িটা বেশ পুরনো যেখানে তিনি থাকেন, সিঁড়িটার মানে এই যে রেলিং গুলো সিমেন্ট দিয়ে ঢালাই করা সিলিং, মানে রেলিং, আর মানে নিচের যে সিঁড়ির যে ফ্লোর এগুলো মোজাইক করা, বেশ পুরনো। তার কাছে এখন ভয় ভয় লাগতেছে কেন জানি আজকে, মানে প্রতিটা সিঁড়ি তিনি পার হচ্ছেন তার মনে হচ্ছে নেক্সট স্টেপে কেউ আছে। 4 তলা বাড়ি, 3 তলার পরে বাতি নাই, মানে ওই জায়গা মানে এই অন্ধকার। তো ওই অন্ধকারটা দেখে তার খুব ভয় লাগলো, 3 তলার কাছে দাঁড়ায় অন্ধকার দেখে খুব ভয় লাগলো। তো স্যার উঠে গেছে, ওই 4 তলা পার হয়ে তিনি উঠে গেলেন ছাদের ওখানে। তো ওনার যে রুম তার পাশে কিন্তু আরেকটা রুম আছে, ওখানে আরেকজন রুমমেট থাকে। তো মানে অন্য মানুষ আর কি, রুমমেট ঠিক না, মানে ওনাদের বলতে বলে ওনার নেইবার আর কি, পাশে আরেকটা মানুষ থাকে আর কি আরেকটা রুমে। তো উনি দেখলেন যে তারা ঘুমায় আছে, ওইটার দরজা বন্ধ। তিনি আস্তে করে যে নিজের রুমের তালাটা খুললেন। তালা খোলার পর তার মনে হলো একটা দমকা বাতাস তার সাথে ঘরের মধ্যে ঢুকলো, একটা দমকা বাতাসের মতো। অবাক হলেন তিনি, মানে বাতাসের কিন্তু কোনো ছিল না, মানে ওখানে ফ্লো ছিল না। মানে তার পাশেই, যেখানে তিনি যে ঘরটা, তার পাশেই কিন্তু এরকম ছোট্ট একটা লোহার গেট, লোহার গেটের পাশেই কিন্তু ছাদ, মানে খোলা দেখা যায় ছাদটা অন্ধকারে। তো বাতাসটা দমকা ভাবে আসছে এবং ছাদের থেকেও আসে না, মানে সিঁড়ির নিচ দিয়ে আসছে, এসে সাত করে ঘরে ঢুকছে ওনার পেছন থেকে। তো স্যার আর কিছু না বলে ঘরে ঢুকলেন। ঢুকে তিনি তাড়াতাড়ি ওই তার টেবিল ছিল, পড়ার টেবিল, সেখানে ওই রাখলেন, ফুলের ওইটা রাখছেন, খাবার জিনিস রাখছেন, লিখে লাগাই দিচ্ছেন। দরজা লাগাই দিয়ে তিনি তার বাতি জ্বালছিলেন। বাতি জ্বালে তাড়াতাড়ি তিনি গেলেন বাথরুমে ফ্রেশ হইতে। তো ফ্রেশ হয়ে স্যার ঘরে আসছেন। এসে তিনি ওই ওখানে যে তাকে খাবার দিয়েছিল বিভিন্ন নান রুটি ইত্যাদি ইত্যাদি, উনি খুলে কিছু খেলেন। খেয়েতে ওইটারে করলেন, পানি রাখলেন, ওই ডিব্বা আটকায় রেখে তিনি চিন্তা করলেন যে আমি ঘুমায় যাই, ভালো লাগছে না, ঘুম আসতেছে, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম হয়েছে, আর শরীরটা কেমন জানি লাগতেছে, তার গা কাটা দিয়ে দিয়ে উঠতেছে স্যারের। তো তিনি আস্তে করে ওই তার জানলাটা খুলে দিলেন, কেমন জানি লাগতেছে দেখে জানলাটা খুলে দিলেন, মানে বদ্ধ লাগতেছে, জানলাটা খুলে দিলেন। ঘরের ছাদের দিকে জানলা ছিল, তো এটা খুলে দিয়ে তিনি শুয়ে পড়ছেন বিছানায়। তো শুয়ে পড়ছেন, অনেকক্ষণ তার শুয়ে ঘুম আসতেছিল না, গা কাটা দিয়ে দিয়ে উঠতেছিল, কেমন যেন লাগতেছিল, শরীরটা কেমন লাগতেছিল, জানলা খোলাতে বদ্ধ ভাবটা একটু কমছে এরকম। তো ঘুমে যখন চোখ লেগে আসছে স্যারের, একদম চোখ লেগে আসছে, তখন তিনি হঠাৎ করে দেখলেন, মনে হলো যে তার যে জানালার কাছে কেউ একজন দাঁড়ায় আছে। এটা স্পষ্ট বোঝা যায়, কারণ ওই বাইরে হালকা চাঁদের আলো পড়ছে, তো মানে ওই জায়গাটার মধ্যে মনে হচ্ছে জানলার কাছে কেউ দাঁড়ায় আছে। এবং স্যারের সারা শরীর জমে গেল, কারণ তিনি দেখতেছেন ওই যে দেখে আসছেন বেঞ্চে বসা যেরকম ওইরকম চুল সামনে পড়ে আছে, এবং অন্ধকারে বোঝা যাচ্ছে যে এরকম একটা বোরখার মতো পরা একটা মানে নারীর মতো, চুল বড়, চেহারা তো বোঝা যায় না, চুল বড় বড়, ওইখানে দাঁড়ানো। স্যার খুব
তীব্র গোলাপের ঘ্রাণ পেলেন। মানে যেই গোলাপের ঘ্রাণটা, তিনি যে গোলাপটা যখন হাতে নিয়েছিলেন প্রথম বুকেটা, তখন একটা ঘ্রাণ ছিল, সেই ঘ্রাণটাই তীব্র মনে হচ্ছে। এই ঘ্রাণটা মোটামুটি বেশ বেড়ে গেছে, মানে ঘ্রাণের ভলিউম কয়েক গুণ বেড়ে গেছে, অ্যাম্পলিফাই হইতেছে ঘ্রাণটা। স্যারের নাকে এসে একদম ওনার মানে চেতনা অন্যরকম করে দিতেছে ঘ্রাণ। তারপর তিনি দেখতেছেন যে ওই যে নারী মূর্তিটা আস্তে আস্তে হেঁটে হেঁটে তার সামনে আসতেছে। তো স্যারের শরীরে কাঁপুনি উঠে গেল, তিনি ভয়ে কাঁপতেছেন। এরকম ভাবে তিনি কাঁপতেছেন। তারপর তিনি দেখলেন যে তার কাছে চলে আসছে নারী মূর্তিটা, গোলাপের ঘ্রাণটা। আর তিনি তখন তার কপালে একটা স্পর্শ পেলেন, একদম ঠান্ডা হাতের স্পর্শ মানুষের। তো স্যারের নাকি তখন আর কিছু মনে ছিল না। তিনি মানে ওই সময় কি ওনার ঘুমায় গেছেন না জ্ঞান হারাইছেন তিনি বুঝতে পারেন নাই, বাট তার কিছু মনে নেই। এরপরে স্যারের যখন জ্ঞান ফিরে তখন তিনি দেখতেছেন, বা স্যার যখন ঘুম থেকে উঠে বা জ্ঞান ফিরে তখন তিনি দেখতেছেন যে তার রুমের মধ্যে আলো, অনেক আলো, জানালা দিয়ে আলো, তার দরজাটাও হাট করে খোলা। তিনি কিন্তু দরজা লাগায় শুয়েছিলেন, দরজা হাট করে খোলা। তার সামনে তার পাশের রুমের যে তার নেইবার, সেই রুমের দুইজনই, মানে ওখানে দুইজন মানুষ থাকতো, দুইজনই মানে ওখানে বসে তাকে ধরে রাখছে, ধরে বলতেছে যে এই কি সবুজ ভাই আপনি ঠিক আছেন, কি অবস্থা? তো তখন ওই স্যার, যে সবুজ স্যার ছিল, তিনি বলেন যে হ্যাঁ বুঝতেছি না কি ব্যাপার, আপনারা রুমে ঢুকছেন কেমনে? বলে আমরা রুমে ঢুকছি আপনার দরজা ভাঙ্গা। মানে আপনারা তো মিয়া কিছু ধরছে, আপনার অবস্থা খারাপ। বলে মানে হচ্ছে যে ওই পাশের যে নেইবার সে বলতেছে তাদের মধ্যে একজন বেরোইতেছিল ঘর থেকে, তো হঠাৎ করে তারা শুনছে এই সবুজ স্যারের রুম থেকে কে জানি গান গাচ্ছে। মানে সবুজ স্যারই গান গাচ্ছে কেমন করে। তো জিনিসটা প্রথমে তার কাছে হাস্যকর লাগছে, মনে করছে যে মানে হয়তো দুষ্টুমি করতেছে লোকটা, মানে তারা আবার বন্ধুর মতো ছিল, হয়তো দুষ্টুমি করে গাচ্ছে যাচ্ছে। তো তিনি ভাবলেন যে আমি একটু দুষ্টুমি করি, সবুজের সাথে একটু দুষ্টুমি করি, চিন্তা করে তিনি গেছেন এই পাশে যে দরজার পাশে যে জানলাটা ছিল, জানলাটা দিয়ে তিনি কথা বলবেন আর কি সবুজ স্যারের সাথে, বলবে যে এই কি ব্যাপার মিয়া, কি গান এইসব। তো এটা বলতে যে সে জানলা দিয়ে তাকাইছে, জানলা বন্ধ, তো জানলার একটু ফাঁক দিয়ে সে তাকাইছে ভিতরে দেখার জন্য যে সবুজ স্যার কি করে, গান গায় কিভাবে। সে নাকি দেখে সবুজ স্যার তার যে বিছানা থেকে বেশ খানিকটা উপরে, প্রায় ফুট 2 উপরে বাতাসে ভেসে বসে আছে আর গান গাচ্ছে হাসি মুখে, মুখটা হাসি হাসি করে গান গাচ্ছে। এবং সেই গান মানে অন্য গান, মানে যেটা স্বাভাবিক সবুজ স্যারের গাওয়ার কথা না, এরকম একটা গান গাচ্ছে। তো উনি যখন ওই ফাঁক দিয়ে দেখতেছে, হঠাৎ করে নাকি সবুজ স্যার তাকালো, এরকম ফিরে তাকায় নাকি মানে অন্যরকম একটা দৃষ্টি দিল চোখ খুলে, যেটা দেখে এই যে ওনার যে নেইবার সে খুব ভয় পাইছে, এবং সবুজ স্যার ধাপ করে বিছানার মধ্যে পড়ছে একটা শব্দ করে। তারপর নাকি সে হাত পা এরকম মানে চারপাশে ছড়াই দিয়ে কাঁপা শুরু করছে থরথর করে। তো এই সিন দেখে এই যে ওনার যে নেইবার সে বুঝতে পারছে যে এটা কোন একটা খারাপ জিনিস। সে তাড়াতাড়ি তার রুমমেটকে আবার ডাক দিছে জোরে জোরে। তো সেও আসছে, কি হয়েছে বলে সবুজের দরজা ভাঙ, মানে দরজা তো বদ্ধ, বুঝতে পারছে বন্ধ। তো দুজনে মিলে জোরে জোরে ধাক্কায় দরজা ছিটকিনি ভেঙে ফেলে তারা ভিতরে ঢুকছে। ঢুকে দেখে এই সবুজ স্যার এরকম কাঁপতেছিল। তো তাকে এরকম ধরে দোয়া টোয়া পড়ছে, কারণ যে দেখছে তিনি দোয়া পড়া শুরু করছিলেন সবুজ স্যারকে দেখে। তো দোয়া পড়তে পড়তে তারপর তাকে এরকম হাত পা মালিশ করতে করতে একসময় তিনি তাকাইছেন। তো এই ঘটনাটা আবার বলে তারা তখন সবুজ স্যারকে যে এই ঘটনা হয়েছে, কি ব্যাপার আপনার কি হয়েছিল? বলে সবুজ স্যার তখন বলে যে আমি কালকে রাত্রে এরকম মানে একটা অদ্ভুত জিনিস ফিল করছি। তো তখন তারা বলে যে আপনাকে তো এইভাবে রাখা যাবে না, আপনার তো এরগুলো ক্ষতি হয়, কিন্তু আপনার মানে মেরেই ফেলতে পারে এরকম হলে। কি ব্যাপার কি? তো তারা সবুজ স্যারকে নিয়ে আসে রুমে। তো ওরা আর ওই দিন বেরোইতেছিল, বেরোয় না। তো এর মধ্যে তাদের মধ্যে একজন যায়, ওখানকার কাছাকাছি একটা মসজিদ ছিল, বেশ নামকরা একটা মসজিদ। সেই মসজিদে যে কথা বলার পর সেখানকার যিনি ছিলেন হুজুর ছিল, বললো যে ওনাকে নিয়ে আসেন। তো সবুজ স্যারকে নাকি ওখানে নিয়ে যায়। তো সবুজ স্যার নাকি মসজিদে, মানে উনি কিন্তু খুব বেশি প্র্যাকটিসিং মানুষ ছিলেন না সবুজ স্যার, হ্যাঁ উনি এই দিকে খুব একটা মানে আগ্রহীও ছিলেন না। তো উনি নাকি মসজিদে যাওয়ার কিছুক্ষণ আগেই, মানে খুব স্বাভাবিকভাবে হেঁটে আসছে, মসজিদে যাওয়ার একটু আগেই তিনি বলতেছেন না যাবো না, থাক, এগুলাই সেই দরকার নাই, আমি এগুলা পছন্দ করি না, বিশ্বাস করি না। আরে কি দেখছেন আপনি, উল্টা পাল্টা বলেন তো, আমার সাথে এই করতেছেন। এক পর্যায়ে নাকি তিনি খুব মিসবিহেভ টাইপের শুরু করেন, মানে 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 এরকম করতেছেন, মানে ছোটাফাটা করতেছেন, চলে যাবেন, থাকবেন না, এরকম একটা অবস্থা। তাকে ধরে
রাখতে হইতেছে এই দুইজনের। তো তারা যেই বিহেভ সবুজ স্যার করছিলেন তাতে নাকি ওই দুইজন ওনাকে মানে করতো আর কি, মানে ছেড়ে দিত। নর্মাল মানুষজন হলে বলতো বেটা আরেকজনের জন্য কে এগুলা করে, কিন্তু তারা বুঝতে পারছে যে সবুজ স্যারের কোনো একটা সমস্যা হয়েছে। তো তারা তখন জোর করে সবুজ স্যারকে এরকম নিয়ে যায়, ধরে একদম করে। তো ওখানে মানুষজন অবাক হয়ে গেছে, রাস্তা খুব ডেন্স জায়গা, অনেক মানুষজন ছিল, তাদের সামনে টেনে যখন ছেঁচড়ায় নিয়ে গেছে মসজিদে, তো তখন মানুষ বলছে কি ভাই এর এমনি করে নেন কেন, তখন বলে জিনে ধরছে। তখন নাকি সবুজ স্যার একদম মানে মুখ টুক বাঁকায় গালাগালি শুরু করে অসভ্য ভাষায়। এইটা একটা মানে মানে বাজে অবস্থা। মানুষজন মানে এটা বুঝে, যারা দেখে তারা বুঝে যে ওনাকে জিন ধরছে আসলেই। তো যাই হোক আরো মানুষজন হেল্প করে, দু একজন তাকে নিয়ে যায়। তো নিয়ে মসজিদের পাশে ওইখানে যে একজন হুজুর থাকতো, ওখানে কয়েকজন থাকতো আর কি, সেই ঘরের মধ্যে ওনাকে ঢোকানোর পরে তখন ওই মূল হুজুরকে ডেকে নিয়ে আসেন। উনি এসে দেখে, তো ওনাকে দেখেই নাকি চিৎকার করতে থাকে, সবুজ স্যার চিৎকার করতে থাকে। তো উনি এসে তখন তাকে রুকাইয়া করে তো বিভিন্ন প্রশ্ন উত্তরের পর্যায়ে নাকি বলে সে যে ও বসেছিল, মানে ওই যে পরীটা সে বসেছিল ওখানে লেকের পাড়ে, সে এনজয় করতেছিল ওই জায়গার মোমেন্টটা। তো তখন নাকি সবুজ স্যার ওখান থেকে আসছে এবং সবুজ স্যারকে দেখে তার খুব ভালো লাগছে। সবুজ স্যারের কাছে ফুল ছিল, সে ফুলের ঘ্রাণ ছিল, সেটা তো সে আকৃষ্ট হয়েছে এবং সে সাথে করে চলে আসছে। তো এখন ওই পরীর সাথে আরেকটা গার্ডিয়ান আছে, সেই গার্ডিয়ানটা হচ্ছে ওই পরীকে দেখে রাখে, সে মানে পরীকে বিয়ে করবে পরবর্তীতে, মানে আরেকটা জিন আর কি সে আছে আর কি। তো সে নাকি সবুজ স্যারকে এসে পজেস করছিল, মানে পরী আসছিল দেখতে, কিন্তু সে এসে পরে পজেস করছে দিনের বেলা। মানে জিনিসটা হচ্ছে পরী তার কাছে আসছে ঠিকই, তাকে পছন্দ করে, পরীর নজর পড়ছে সবুজ স্যারের উপরে, কিন্তু ওই যে জিনটা সে এসে সকালের দিকে পজেস করছে। তো পরী ওই হুজুরকে বলতেছে যে ওকে কিন্তু ওই যে জিন যে আছে সে কিন্তু ক্ষতি করবে, কারণ আমি তাকে পছন্দ করছি এই কারণে। তো তখন ওই হুজুর বলেন যে তোমরা দুইজনেই দুষ্ট, তোমাদের দুইজনে কারোই তার কাছে আসার দরকার নেই, ওই জিনও না তোমারও না, তোমরা তার জীবনটাকে নষ্ট করবে এসেই। তো পরী তো যেতে চায় না, সে তাকে খুব পছন্দ করছে ইত্যাদি ইত্যাদি বলে বিভিন্ন। তো হুজুর করে এবং ওই জিনকেও হাজির করেন নাকি উনি। তো মানে একটা খুব অদ্ভুত জিনিস নাকি স্যার বলছেন যে তার সেই দুই রুমমেট দেখছিল যে স্যারের মধ্যেই বিভিন্ন পার্সোনালিটি তৈরি হচ্ছে, একবার তিনি পরীর মতো কথা বলতেছেন, একবার ওই আরেকটা জিনের মতো, মানে অদ্ভুত জিনিস। তো এরকম হয়। এটা হওয়ার পর স্যার বলছেন যে তিনি তো নিজে বুঝতে পারেন নাই কিছুই, কারণ তিনি তো দেখেন নাই এগুলো, তিনি শুনছেন তার রুমমেটদের কাছে, হুজুরের কাছে শুনছেন। তো তার কাছে অবাক লাগছিল যে তিনি কিভাবে এই জিনিসটার মধ্যে ইনভলভ হয়েছেন। বাট তার একটা জিনিস খেয়াল আছে যে ওই সময়ের পুরা জিনিসটাই তার মনে নাই, পুরো ঘটনাটাই মনে নাই তার কি হয়েছিল। তাকে যে নিয়ে গেল মসজিদের কাছ থেকে, তখনই তার হঠাৎ করে সবকিছু আবছা হয়ে গেছে, তারপরে ঘটনা তার কিছু মনে নাই, সে ওই সময়টা মনেই করতে পারে না। যাই হোক, তো স্যারের রুকাইয়া হলো এবং রুকাইয়া করার পরে ওই দুজনের সাথে ডিবিট হওয়ার পর দুইজনই স্যারকে ছেড়ে গেল। তো জিনটাকে বেশি সাহায্য করলো হুজুর, তিনি একদম মানে সিরিয়াসলি তাকেই করলেন যে এরকম করলে তাকে বন্দি করা হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার পর চলে যায়। আর পরীটা নাকি কোন রকমের মানে সেটেলমেন্টে না যেয়ে চলে গেছে, এরপর আর আসে নাই। হুজুর অনেকবার চেষ্টা করছে, সে আর আসে নাই। তো যাই হোক, তো স্যারকে নিয়ে চলে গেল, তার রুমমেটরা বাসায় আসলো এবং তাকে বললো যে আপাতত আমাদের সাথেই আপনি কয়েকদিন থাকবেন, মানে তার যে নেইবাররা আর কি, রুমমেট বলতে তার নেইবাররা, একা আর ওদিকে যেতে দিব না, একা যাওয়ার দরকার নাই, আর সন্ধ্যার সময় বাইরে থাকবেন না। তারা খুব ভালো মানুষ ছিল, তার যে নেইবার যারা ছিলেন, মানে পাশের রুমেই থাকতেন, রুমমেটও বলা যায় বলতে গেলে। তো যাই হোক, তারা তাকে ওই সন্ধ্যার পর স্যারকে রেখে রাখলেন কয়েকদিন এবং স্যারও ওইরকম গেল না। তো ওই স্যারের রিকোয়েস্টেই তার সেই বড় ভাইকে ফোন করে জানালো হলো যে উনি একটু অসুস্থ আছেন। সংক্ষেপে তারা টেলিফোনে বললেন তাকে যে ওনার এরকম এরকম সমস্যা হয়েছিল। তো সেই বড় ভাইও খুব দুঃখ প্রকাশ করলেন যে মানে উনি আবার এইসবে খুব একটা বিশ্বাস করতেন না। তিনি বললেন যে আপনারা ওকে এগুলা না করে, ও হয়তো মেন্টাল কোনো স্ট্রেসে আছে, ওর সাথে একটু ডিসকাস করেন, ভালো মতন কিছু বোঝান, হ্যাঁ, বা এইসব দেখি আমি একদিন আসবো, ওকে দেখে যাব। তো ওই ওনার বললেন যে আচ্ছা আপনি একদিন দেখে যান। কিন্তু তারা আবার ওই জিনিসটা মানে ওই বড় ভাইয়ের পরামর্শে চলছে না তার রুমমেটরা, তারা ভাবলো যে ওনাকে আসলেই চিকিৎসা করা দরকার। তো ওই স্যারের বাবা চলে আসছিলেন ঢাকায়, এসে ছেলেকে তিনি জোর করে নিয়ে গেছিলেন বাড়িতে, ওখানে নিয়ে তিনি আবার ঝাড়াইছেন, দেখাইছেন একজন হুজুরকে। তো ওই হুজুর তখন বলে যে আপনার ছেলেকে ওই পরীটা ছাড়বে না। উনি একই কথা বলছে যে হ্যাঁ ধরছে, এবং আগে যিনি ওনাকে রুকাইয়া
রুকাইয়া করছেন তিনি সঠিকভাবেই করছেন, তো ওই জিনটা হয়তো ওনার কাছে আসবে না, হ্যাঁ, কিন্তু ওই পরীটা কিন্তু তার আশপাশ দিয়ে ঘুরবে। আর এই পরীটা ওই জিনের উপর আবার রাগ, এবং জিনটা না আসার কারণ হচ্ছে একে তো হুজুর রুকাইয়া করে দিছেই, এবং ওই পরীটাও ওই জিনটার উপর রাগ, এবং তাদের মধ্যেই কনফ্লিক্ট চলতেছে এখন। সেই জিনটাকে সে আসতে দিবে না, পরীরাই দিবে না, কিন্তু পরী কিন্তু তার কাছে সুযোগ পেলেই আসবে। হ্যাঁ, সেরকম পরিবেশ, সেরকম মোক্ষম সময় পেলে আসবে, ওকে বলবেন মানে আমল করতে। মানে ওই স্যারের বাবা বলছিল, তো বিভিন্ন আমল শিখাই দিয়েছিল, এবং স্যারকে বলছিলেন যে তিনি যেন প্র্যাকটিসিং হন। তিনি তো আসলে প্র্যাকটিসিং মানুষ ছিলেন না, তো অনেক রকম কিছু দিছিলেন, কিছু ট্রিটমেন্ট দিছিলেন, ওই ট্রিটমেন্টগুলো নাকি স্যার ফলো করতেন। তো স্যার ফলো করতেন, এবং স্যার তখন ওই যখন ফলো করতেন ভালো থাকতেন, স্যারের সমস্যা হতো না। আর স্যার নাকি হঠাৎ সেই পরীর দেখা পেতেন। সবচেয়ে আজব ব্যাপার, ওই স্যার বলছিলেন যে তার সাথে বন্ধুত্ব কিভাবে হয়। তার সাথে একদিন রাতের বেলা তিনি তখন অন্ধকার ছেয়ে গেছে, তিনি তাদের ইউনিভার্সিটি এলাকার নির্জন একটা জায়গায় বসেছিলেন, তার বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলেন। তার বন্ধু আসলে হেঁটে যাবেন, চায়ের দোকানে চা খাবেন। এই সময় নাকি তিনি হঠাৎ করে খুব তীব্র সেই গোলাপের ঘ্রাণ পান। স্যারের কাছে অন্যরকম লাগে যে ব্যাপারটা কি, এরকম ঘ্রাণ কোত্থেকে আসতেছে। কিছুক্ষণ পর নাকি তিনি দেখেন যে ওই সময় নাকি ওই জায়গাটা একটু নির্জন ছিল, ওই যেখানে তিনি বসেছিলেন সেই জায়গার আশেপাশে কিছু নাই। দেখলেন যে এই পাশে একটা পাতাবাহারের ঝোপ ছিল, ওই ঝোপের পাশে একটা মেয়ে বসে আছে, এবং মেয়েটা এত সুন্দরী, তখন হালকা লাইটের আলো আসছে, সেটা দেখা যাচ্ছে। স্যার আসলে পুরো মুগ্ধ হয়ে গেছে, বলার মতো না। তার চেহারা যেরকম সুন্দর, সে সেইভাবে তার পরিপাটি হয়ে আছে, এবং সেই তীব্র ঘ্রাণটা আসতেছে, অন্যরকম। স্যারের কাছে মনে হচ্ছে যে এই পৃথিবীর কেউ না, এত সুন্দর। এবং স্যারের সাথে খুব সুন্দর করে কথা বলে ওখান থেকে। স্যারকে বলে যে আমি যেখানে বসে আছি আমি ওখানেই থাকি, আপনি যেখানে আছেন সেখানে থাকেন, কথা বলি। তো স্যারের সাথে নাকি কথা হয়, এবং স্যার নাকি অনেকক্ষণ কথা বলেন ওখানে বসে, এবং তার বন্ধু তাকে খুঁজে পাচ্ছিল না স্যারকে। এটা খুব আশ্চর্য ব্যাপার, বন্ধু নাকি ওখানে কাছাকাছি দিয়ে হাঁটা চলা করছিল, তার বন্ধু তাকে খুঁজে পায় নাই। তো বেশ খানিকক্ষণ সময় পর ওই মেয়েটা হেঁটে চলে যায় ওদিক দিয়ে ঘুরে, এবং যখন চলে যায় তখন নাকি একটু পরে তার বন্ধু এখানে আসে, এবং সেই তীব্র ফুলের গন্ধের খানিকটা পায়। তার বন্ধু বলে কি ব্যাপার, তো স্যার আর ওইটা তখন খুব একটা ক্লিয়ার করে নেই, বন্ধুকে অনেকদিন পর বলছে। তো এরপর স্যারের সাথে হঠাৎ নাকি এরকম হইতো, হঠাৎ হইতো। তো তখন এই স্যার এই ঘ্রাণটা পেত, এবং স্যার নাকি কিছুক্ষণের জন্য অন্যরকম একটা স্টেটে চলে যায় যখন এরকম জিনিসটা তার সাথে ঘটে, এবং তাকে নাকি অনেক সময় তার আশেপাশের মানুষরা খুঁজে পায় না যে উনি কোথায়, যিনি যে বসে আছে তাকে ঠিক মতো দেখতেও পায় না, এরকম নাকি হয়। তো তখন ওই স্যার বলে মাকসুদকে যে এই একটা জিনিস অবাক লাগলো, যে তুমি কিভাবে আমাকে দেখলা। তো মাকসুদ বলে, স্যার আমি কিন্তু আপনাকে সরাসরি ওইভাবে দেখি নাই, খুব অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে আমি আপনার অবয়বটা বুঝতে পারছি চেয়ারে, আর এই ঘ্রাণটা আসছিল, তীব্র ঘ্রাণ আসছিল ফুলের। তো তখন স্যার বলে যে আসলে তুমি কিন্তু তারপরও যতটুকু দেখছে এতটুকু কেউ দেখতে পায় না, অনেকে আছে আমাকে খুঁজে পায় না, একটা ঘ্রাণ পায়, হয়তো আমি আশেপাশে আছি এটা বুঝতেও পারে না, আমি যখন স্টেট থেকে বের হই তখনই কিন্তু আমাকে দেখতে পায়। তো তখন মাকসুদ জিজ্ঞেস করে যে স্যার আপনি কি চেষ্টা করছেন এই জিনিসটার থেকে বেরোতে। তো বলে যে আমি চেষ্টা করছি, আমি মোটামুটি আমার মতো চেষ্টা করি। তো আমি যখন নাকি ঠিক মতো আমার আমলগুলা করি, সবকিছু করি, তখন আমার সাথে খুব একটা এরকম ঘটে না, হঠাৎ ঘটে। আজকে তোমাদের বাসায় আসার সময় আমাদের কেমন লাগতেছিল, তোমাদের এলাকাটা তো খুব নীরব, আমি যখন আসতেছিলাম তখনই জানি আমার কেমন লাগতেছিল, মনে হচ্ছিল আমার কেউ ফলো করতেছে। তো তারপরেই কিন্তু তোমাদের বাসা আসার পরে মনে হলো যে আমার সাথে এরকম ঘটলো। তো মাকসুদ তখন জিজ্ঞেস করে, স্যার আপনার সাথে কি আলাপ হয়? তখন বলে, না সেটা তো তোমাকে বলবো না, এটা তো আমার ব্যক্তিগত জিনিস, আমাদের মধ্যে অনেক কথা হয়, আমাদের ব্যক্তিগত কথা, বন্ধুত্বের মতোই। তো এতটুকুই মাকসুদকে স্যার বলে। তো ওই দিন তারপর যখন নাকি স্যার চলে যায় পড়ায়, স্যার নাকি এরপর আর কোনোদিন মাকসুদকে পড়াতে আসেন নাই। খুব আশ্চর্যজনক একটা ব্যাপার। আর স্যার একদিন যোগাযোগ করে মাকসুদের আব্বার অফিসে যোগাযোগ করে মাকসুদের আব্বার সাথে দেখা করছিলেন। মাকসুদের আব্বা তখন স্যারকে তার স্যালারিটা দিয়ে দেন। তো তিনি বলেন যে তিনি নাকি বলছিলেন, স্যার নাকি বলছিলেন মাকসুদের আব্বাকে যে তার একটা ব্যক্তিগত সমস্যা হয়েছে, এই কারণে তিনি আপাতত পড়াতে পারতেছেন না, হয়তো সামনে কোনো এক সময় ওনাদের বাসায় আসবেন, বেড়ায় যাবেন। তো মাকসুদের আব্বাও আর কিছু বলেন নাই। মাকসুদের আব্বা স্যারকে তার যা ডিউ ছিল সেগুলো ক্লিয়ার করে দেন। আর মাকসুদ তারপরে তার বাসায় কথাটা বলে
তা সে ফ্রি ছিল তার বাবা মার সাথে, যে এরকম এরকম ব্যাপার। তো মাকসুদের আম্মা আবার বলে যে না না ভালো হয়েছে, স্যার যে আসে নাই ভালো হয়েছে, আমি এইসব চাই না। তো মাকসুদ বলছে যে সে নাকি অনেকবার চেষ্টা করছে যে স্যারের ওই রুমে যেহেতু এরকম কিছু আসছিল, যে এরকম কিছু মানে পায় নাকি সে ফুলের ঘ্রাণ ট্রাণ, এরকম অনেক কিছু চেষ্টা করছে সেখানে বসে করার, কিন্তু কখনোই হয় নাই। এমনকি স্যার যে বলছে যে রাস্তা দিয়ে আসতেছিল, সেই রাস্তা দিয়েও সে হেঁটে দেখতে সন্ধ্যার পরে এরকম কিছু হয় নাই। তো যাই হোক, এই ছিল মাকসুদ হোসেনের শেয়ার করা ঘটনা, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে।